আজ কয়েকদিন হয়ে গেল আনিকা রাস্তায় রাস্তায় ঘুরছে, ঠিক করে খেতে পাচ্ছে না। একটা লোকের বাসায় কাজ করে কিছু টাকা পেয়েছিল, তা দিয়েই রুটি ও পানি খেয়েছিল। আজ আবারও সে অজানার পথে পা বাড়ায়। আনিকা একটা দোকানে গিয়ে দোকানদারকে বলে, ভাইয়া, আমাকে একটা ঠান্ডা দিন তো। দোকান আর আনিকাকে ঠান্ডা দিতে আনিকা পয়সা দিয়ে চলে আসে। তারপর একটা গাছের তলায় বসে ঠান্ডা খেতে খেতে ভাবে, এখন আমি কি করব? কোথায় যাব? আজ যে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আজ আমি এই সুন্দর পৃথিবীতে সম্পূর্ণ একা। এমন সময় আনিকা একজন আন্টিকে পড়ে থাকতে দেখে। তখন আনিকা দৌড়ে গিয়ে আন্টিটাকে তোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই আনিকা তার হাত থেকে ঠান্ডা দিয়ে আন্টির মুখে ঝাপটা দেয়। তখন তিনি চোখ মেলে তাকাতেই আনিকা বলে, আন্টি, আপনি ঠিক আছেন তো? তখন আন্টি কাঁপা কাঁপা গলায় বলে, আমি ঠিক আছি মা। তু- তুমি কে মা? আমি আনিক ইসলাম মৌ। কিন্তু আপনি কে? এখানে এভাবে কেন? আমি সালমা খান, একজন সমাজসেবী। সামনে একটা অনাথ আশ্রমের কিছু বাচ্চাদের পোশাক দিয়ে আসলাম। আপনি খুব ভালো কাজ করেন। তা তুমি এখানে কি করো? আন্টি, আমি আর সম্পূর্ণ একা। বন্যা হয়ে সবাই কোথায় যে হারিয়ে গেল, তাদের খুঁজে পেলাম না। আর আমি পথ ভুলে এখানে বসে পড়েছি। ও, এর মানে আমার কেউ নেই। হুম, আমি একা। তুমি বললে আমি তোমাকে আশ্রমে দিয়ে আসতে পারি, আমি বললে ওরা তোমাকে নিয়ে নেবে। না আন্টি, আমি নিজে একা কাজ করে খাবো। আনিকার এমন কথা শুনে সালমা খান কিছু একটা ভাবলেন। তারপর আনিকাকে বলল, ওকে, তোমার যদি আপত্তি না থাকে তবে তুমি আমার বাড়ি চলো, ওখানে তোমার জন্য কাজ আছে। কাজ? কি কাজ আন্টি? তুমি আয়ার কাজ করতে পারবে? হুম, নিশ্চয়ই পারবো। বলুন কি করতে হবে। বলছি। এই বলে সালমা আনিকাকে সব বললেন। দেখো, আমি এক্ষুনি বলছিলাম না যে আমার দিদি ভাইয়ের আজ জন্মদিন, তাই ওকে যদি একটু দেখভাল করো তবে খুব ভালো হয়। ওকে, আপনি ভাববেন না, আমি দেখব আপনার দিদিভাইকে। এই বলে সালমা খান আনিকাকে নিয়ে বাড়ি আসে। তখন সালমা খানের বড় বউ ইসরাত জাহান নূর আর ছেলে শুভম খান বেরিয়ে এসে বলে, মা, তুমি এসে গেছো? হ্যাঁ, এই এলাম। মা, উনি কে? ও আনিকা ইসলাম মৌ। আনিকা এ আমার বড় ছেলে শুভম, আর বৌমা ইসরাত জাহান নূর। আনিকা দুজনকে সালাম দিয়ে পরিচয় দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করো বোন? ভাবি, আমার এই পৃথিবীতে কেউ নেই। আনিকা তার বাবা মায়ের কথা বলে। তারা সব শুনে বলে, ভেবো না, সব ঠিক হয়ে যাবে। চলো ভেতরে যাই। এই বলে নূর ও বাকিরা বাড়িতে প্রবেশ করতে যাবে এমন সময় একটা 3-4 বছরের মেয়ে এসে আনিকাকে ধাক্কা মারে। তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলেই আনিকা তাকে ধরে নেয়। তখন মেয়েটাও আনিকাকে ধরে নেয় আর বলে, তোমাকে লাগেনি তো আন্টি? না, আমি ঠিক আছি। তুমি বলো, তোমার লাগেনি তো? না, আমি ঠিক আছি। তোমার নাম কি? আমি মিত্তি। মিত্তি? তখন সালমা খান বলে, ওর নাম মিষ্টি। ও আচ্ছা, সত্যি খুব মিষ্টি নাম। বলতে বলতে মিষ্টির বাবা সোহেল খান আসে। তখন মিষ্টিকে আনিকার কোলে দেখে রেগে বলে ওঠে, মা, কে উনি? আর মিষ্টি ওনার কোলে কেন? বাবা, ও আনিকা। আমি কিছু জানতে চাই না। মিষ্টি মা, আমার কাছে আসো। মিষ্টি সোহেলকে খুব ভয় পায়, তাই সেও আর কিছু না বলে আনিকার কোল থেকে নেমে নিজের রুমে চলে যায়। সোহেলও রেগে চলে যায়। তখন আনিকা বলে, আচ্ছা আন্টি, উনি কে? ও আমার ছেলে, মিষ্টির বাবা। ও, আর মিষ্টির মা কই? মিষ্টির মা নেই, তাই তো তোমাকে ওর আয়া করে আনলাম। আচ্ছা মা, ভিতরে চলো। ও আচ্ছা, চলুন। সবাই ভেতরে আসে। আনিকাকে একটা রুম দেখিয়ে দেয়। আনিকা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। তখন সালমা খান আনিকাকে দেখে বলে, এসো মা, কিছু খেয়ে নাও। ধন্যবাদ আন্টি। আরে ধন্যবাদের প্রয়োজন নেই, বসো। আনিকা এসে টেবিলে বসলো। কিছুক্ষণ পর সোহেলও এলো। সে এসে আনিকাকে খাবার টেবিলে দেখে চলে যেতে গেলেই আনিকা উঠে সোহেলকে বলে, দাঁড়ান, আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। নো, ইটস ওকে।
আপনি মায়ের গেস্ট, তা আপনি খেয়ে নেন, আমি পরে খেয়ে নেব। সোহেলের কথা শুনে সালমা খান বলে, বাবা, তোকে তো তখন ঠিক করে বলিনি। ও আমার গেস্ট নয়, আমি ওকে এনেছি মিষ্টির মায়ের জন্য। মানে কি বলতে চাও, ঠিক করে বলো। বলতে চাইছি ও মিষ্টির দেখভাল করবে। মানে তোমরা এতজন আছো, সবাই মিলে আমার মেয়েটাকে দেখে রাখতে পারছো না? বাইরের লোককে এনেছ আমার মেয়েকে দেখার জন্য? ঠিক আছে, তোমাদের দেখতে হবে না, আমি আমার মেয়ের খেয়াল রাখবো। আপনি ভুল ভাবছেন, আপনার মা তো। আনিকার কথা শেষ হতে না দিয়ে সোহেল চেঁচিয়ে ওঠে, আপনাকে কি কথা বলতে বলেছে আমার আর আমার মায়ের মধ্যে? আপনি বাইরের লোক, বাইরে থাকবেন, ঘরের লোক হওয়ার চেষ্টা করবেন না, মাইন্ডেড। সোহেলের এই রূপ দেখে মৌ, সালমা খান সবাই একেবারে চুপ। সোহেলের আওয়াজ পেতেই শুভম ছুটে আসে এবং বলে, কি হয়েছে ভাই, এভাবে চিল্লাচ্ছিস কেন? উনি বাইরের লোক, ওনাকে ঘরের কথার মধ্যে থাকতে না বলো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থাকবে না, এভাবে রাখিস না। আর আনিকা, তুমি প্লিজ কিছু বলো না, এখন যাও এখান থেকে। ওকে ভাইয়া, যাচ্ছি। আনিকা সেখান থেকে চলে যায়, নিজের রুমে বসে আছে। এমন সময় সেখানে নূর যায়, গিয়ে বলে, আসবো? আরে ভাবি, আপনি? এটা তো আপনাদের বাসা, অনুমতির কি প্রয়োজন? আছে, এখন এই রুম তোমার, তাই তোমার অনুমতি নেওয়া প্রয়োজন আছে। আচ্ছা আসুন, এখানে বসুন। কি বলবেন ভাবি? বলবো, তবে প্রথম যেটা বলবো সেটা হলো যে তুমি আমাকে আপনি বলো না। আপনিটা মনে হচ্ছে অনেক দূরের, তাই তুমি বলো। কিন্তু। কোনো কিন্তু নয়। ওকে ভাবি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? বলো না। তোমার দেওর কি সবসময় এমন? না বোন, ও খুব মজার মানুষ ছিল। আমার যখন বিয়ে হয় তখন ও আমাকে খুব জ্বালাতন করতো। সবসময় আমাকে বলতো। ভাবি, একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমার ছোট বোন আছে তাই না? হ্যাঁ আছে তো, তাকে দিয়ে কী করবে? কি আর করবো, আমি তোমার ছোট বোনকে বিয়ে করব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, দেখে নিও। ঠিক আছে, দেখব কেমন বিয়ে করো। সবসময় ও বলতো, ভাবি আমি তোমার বোনকে বিয়ে করব। আর আমি ওর কথা মজার ছলে উড়িয়ে দিতাম। কিন্তু হঠাৎ ও একদিন আমার বোন মিমকে বিয়ে করে আসে। সবাই মেনে নেয় ওদের সম্পর্ক। তারপর ওদের ভালোবাসার চিহ্ন মিষ্টি আসে ওদের মধ্যে। তখন সোহেল আরও ভালোবাসতো মিমকে। কিন্তু হঠাৎ একদিন মিম আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। কিভাবে? কিছু হয়েছিল? সেদিন মিষ্টির প্রথম জন্মদিন ছিল, তাই মিষ্টিকে মায়ের কাছে রেখে মিম আর সোহেল মিষ্টির জন্য গিফট নিতে যায়। আর গিফট কিনে ফেরার পথে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। কোনোভাবে সোহেল বেঁচে যায়, কিন্তু মিম আমাদের ছেড়ে চলে যায়। আর তারপর থেকে সোহেল এমন হয়ে যায় এবং মিষ্টিকে খুব ভালোবাসে। সোহেল চায় না কোনোভাবে মিষ্টি কষ্ট পাক, তাই কখনো বিয়ে করেনি। আমরা বলেছিলাম, ও রাজি হয়নি। বলেছিলাম আয়ার কথা, তাতেও রাজি হয়নি। ও কি বলেছিল জানো? কি বলেছিল? বলেছিল, ও, আমার মেয়ে যদি কোনো দুষ্টামি করে আমি দেখে নেব। অন্য কাউকে বিয়ে করলে সে যদি আমার মেয়ের গায়ে হাত তোলে তবে তে আমার মেয়ের বাবাও আমি আর মাও আমি, কাউকে লাগবে না আমার মেয়ের জন্য। তাই আমরাই আজ 2 বছর মিষ্টির খেয়াল রেখেছি। ও, বুঝলাম। এমন সময় শুভম নূরকে ডাক দেয়। নূর চলে যায়। এরপর 2 দিন কাটে, আনিকা সেখানেই আছে। কিন্তু সোহেল আনিকার সাথে কথা বলে না, আর মিষ্টিকেও আনিকার কাছে আসতে দেয় না। আনিকা অনেক চেষ্টা করে মিষ্টির কাছে যাওয়ার। অন্যদিকে পাড়ার লোকেরা সালমা খানকে অনেক কথা শোনায় আনিকাকে নিয়ে, আর কথাগুলো সোহেলের কানে যায়। তখন সোহেল তার মায়ের সম্মান বাঁচাতে আনিকাকে বিয়ে করতে রাজি হয়। তখন আনিকা বলে, যখন আমাকে নিয়ে সমস্যা, তখন আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন বলে কি লাভ? আমার মাকে অপদস্থ করে এখন পালিয়ে যেতে চাইছেন, কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। আমাদের আজই বিয়ে হবে। এসব আপনি কি বলছেন? আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে কি? বিয়ে তো করতেই হবে। আমি আমার মায়ের অসম্মান হতে দেব না, বিয়ে আজকেই হবে। এই বলে কাজী ডেকে কালমা পড়ে বিয়ের কাজ সম্পূর্ণ হয়। বাড়ির সকলে খুব খুশি এটা ভেবে যে যেভাবে হয় সোহেল বিয়ে করেছে এটাই যথেষ্ট। নূর আনিকাকে নিয়ে বাসার ঘরে দিয়ে যায়। তখন আনিকা বলে, ভাবি, এটা ঠিক হলো না। তোমার দেওর আমাকে একেবারে সহ্য করতে পারে না, আর তার উপর উনি শুধুমাত্র মিম আপিকে ভালোবাসে। সেসব অতীত তুমি ভুলে যাও, আর আমার দেওরটাকে ও ভোলানোর ব্যবস্থা করো।
আর কতদিন এভাবে থাকবে? আর পারবে না আমার বোনের মেয়ের দায়িত্বটা নিতে? পারবো ভাবি। না, আর ভাবি নয়। মানে ভাবি নয় তো কি? আজ থেকে তুমি আমাকে আবি বলবে, আমার বোনের মতো। আজ থেকে তুমি আমার বোন। কি বলছো? আর কোনো কথা নয়। আর যদি ভাবি বলেছিস তবে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না। ওকে, তাই হবে আপি। কিন্তু আপি, আমার খুব ভয় করছে। আমার দেওর যদি... চুপ, কিছু হবে না। আমার দেওর বাঘ নয় যে তোকে খেয়ে নেবে। চল। নূর আনিকাকে নিয়ে গিয়ে বেডের ওপর বসিয়ে দিয়ে চলে আসে। একটু পর শুভম সোহেলকে নিয়ে ঘরের দিকে যায়। সবাই চলে যেতেই সোহেল আনিকাকে বলে, শুনুন, উঠুন এখান থেকে। এটা আমার রুম, এখানে আপনার কোনো অধিকার নেই, তাই আপনি আপনার রুমে যান। এসব আপনি কি বলছেন? আমি আপনার স্ত্রী। না, আমি আপনাকে আমার স্ত্রী বলে মানি না। আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র আমার মায়ের সম্মানের কথা ভেবে। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমি তো চলে যেতে চেয়েছিলাম। তাতে আমার মাকে আরো কথা শুনতে হতো, আর আমি আমার মায়ের জন্য সব করতে পারি। তবে এতদিন কেন বিয়ে করেননি? আগে যদি করে নিতেন তবে আজ এই দিনটা আপনাকে দেখতে হতো না। আমি কি করব না সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি এখানে সবকিছুই পাবেন, শুধু পাবেন না আমাকে। আর একটা কথা, আপনি আমার মেয়ের থেকে দূরে থাকবেন। আমি আপনার সব কথা শুনেছি, এটা শুনতে পারবো না। আজ থেকে মিষ্টি আমারও মেয়ে, তাই ওর উপরে আমারও অধিকার আছে। তাই আমি মিষ্টির কাছে যাব, ওকে কোলেও নিব। আপনি আমাকে বাধা দিতে পারেন না। এই বলে আনিকার কোনো কথা না বাড়িয়ে বিছানা থেকে একটা বালিশ ও কম্বল নিয়ে মেঝেতে ঘুমিয়ে পড়ে। সোহেল মিষ্টিকে নিয়ে অনেক কথা বলছে, কিন্তু আনিকার কানে কোনো কথাই পৌঁছাচ্ছে না। সোহেলের কথাটাই শেষ এমন ছিল। দেখুন আনিকা, আমার স্ত্রীকে হারিয়েছে, কিন্তু আমি আমার মেয়েকে হারাতে চাই না। তাই কোনোদিন যদি দেখি আপনার কারণে আমার মেয়ে কোনো কষ্ট পেয়েছে, তবে সেই দিন হবে আপনার শেষ দিন এই বাড়িতে। আনিকা কোনো উত্তর না দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফজর হতে আনিকা উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়ে নিচে নেমে আসে। নিচে নামতে নূরের সাথে দেখা। নূর আনিকাকে দেখে বলে, মৌ, তুই ফজরের বেলা উঠে পড়েছিস? আমি রোজই উঠে পড়ি। তুমি আমাকে মৌ ডাকলে? আজ থেকে আমরা তোকে এই নামেই ডাকবো। তা আমাদের নবাবজাদা উঠেছে? না, উনি এখনও ঘুমিয়ে আছে। ও আচ্ছা, তুই মিষ্টির কাছে যা। মৌ মিষ্টির কাছে গিয়ে মিষ্টির মাথায় হাত বোলাতে থাকে। এমন সময় মিষ্টির ঘুম ভেঙে যায়। তখন মিষ্টি মৌকে দেখে বলে, আন্টি, তুমি এখানে কেন? পাপাই দেখলে রাগ করবে, তুমি দাও। আর ভয় নেই সোনা, তোমার পাপাই আমাকে আর কিচ্ছু বলবে না। তুমি সত্যি বলছো আন্টি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এমন সময় পেছন থেকে নূর বলে, মিষ্টিমা, তুমি আজ থেকে ওকে আন্টি বলো না। তবে কি বলবো বড় আম্মু? তুমি তোমার আন্টিকে মামুনি বলে ডাকবে। সত্যি আমি মামুনি বলে ডাকবো? সত্যি। এখন ডাকো। নূরের কথা শুনে মিষ্টি মৌকে মামুনি বলে ডাকে। মিষ্টির মুখে মামুনি ডাক শুনে মৌয়ের চোখে জল চলে আসে। তা দেখে মিষ্টি মৌকে বলে, মামুনি, তুমি কাঁদছো কেন? আমি কি ভুল করেছি? না সোনা, তুমি কখনো ভুল করনি। তবে তোমার চোখে জল কেন বলো? এটা আনন্দের মা। এমন সময় সালমা খান নূরকে ডাক দেয়। নূর চলে আসে। মৌ মিষ্টিকে কোলে তুলে নিয়ে আসে। সবাই মজা করছে। এর ফাঁকে মৌ রুমে গিয়ে সোহেলকে ওঠানোর চেষ্টা করে। তখনই সোহেল উঠে মৌকে বকতে শুরু করে। এই মেয়ে, তোকে বলেছি আমাকে ওঠাতে? তুই কখনো আমাকে ওঠাতে আসবি না। যদি আমার কোনো কিছু হয় বা আমার অফিসের দেরিও হয় তাও ভালো, তবু তুই আমার কাছে আসবি না। এই কথা শোনার পর মৌয়ের মন খারাপ হয়। এমন সময় নিচ থেকে মিষ্টি ডাক দেয়, মামুনি, মামুনি তুমি কোথায়? মৌ মিস্টার ডাক শুনে এক ছুটে মিষ্টির কাছে আসে। মিষ্টি, তুমি কাঁদছো? তুমি কোথায় ছিলে? তুমি আমাকে খাইয়ে দাও, না হলে আমি খাবো না। ওকে মা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মৌ মিষ্টিকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। ঠিক সেই সময় সোহেল নিচে নেমে আসে এবং মিষ্টির খাওয়া দেখে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে পড়ে এবং মিষ্টিও মৌয়ের খুনসুটি দেখছে আর দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে এবং মনে মনে ভাবতে লাগে, আমি তো আমার মেয়েকে এভাবেই দেখতে চেয়েছিলাম, কিন্তু উনি কি সত্যি আমার মেয়েকে মন থেকে মেরে নিয়েছে, নাকি আমার সম্পত্তির জন্য নাটক করছে? সবটা ভালো করে জানতে হবে। সোহেলের ভাবনার মাঝে শুভম বলে, আর ভাই, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? আয় খেয়ে নে,
অফিস যেতে হবে তো। হুম, যাচ্ছি তো। এই বলে টেবিলে এসে বসে। মেড খাবার সার্ভ করতেই শুভম ও সোহেল খেয়ে বেরিয়ে পড়ে। মিষ্টিও খেয়ে নিয়ে খেলা করতে লাগে, আর মৌ সারাক্ষণ মিষ্টির পেছনে চরকি কাটছে। এভাবে বেশ কয়েকদিন কাটে। আজ মিষ্টির হাতে খড়ি, সবাই খুব খুশি। সোহেলের সময় মতো আসার কথা, সোহেল আসতে পারবে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, তবুও সোহেলের কোনো খবর নেই। রাতে সোহেল আসতেই মৌ বলে, আপনি কেমন মানুষ? আপনি বললেন আপনি নাকি মিষ্টিকে ভালোবাসেন, আর আজ মিষ্টির জীবনে এমন একটা দিন, সেখানে আপনি তার পাশে নেই। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আসলে আমি কোনো কথা শুনতে চাই না। আপনি বলেছেন আমি যেন ভুলেও মিষ্টিকে আদর না করি। আপনি সব ভুলে বিজনেস নিয়ে থাকলেন। আজ সত্যি কিছু বলার নেই সোহেলের। সোহেল বলতে চেয়েও কিছু বলতে পারছে না। সোহেল কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন উঠে কিছু না খেয়ে অফিসে চলে যায়। বেশ কদিন সোহেল আর কিছু বলছে না মৌকে, একটু ভালোভাবেই কথা বলছে। আচ্ছা, একটা কথা বলবো। হুম, বলুন। আপনার কিছু হয়েছে? তখন সোহেল মৌয়ের হাত ধরে কান্না করে বলে, মৌ, আমি শেষ। আমার অফিস বিপদের মুখে। কি হয়েছে অফিসে? আপনি চাইলে আমাকে বলতে পারেন। তখন শুভম হঠাৎ ডেকে নেয় সোহেলকে। সোহেল তখন মৌকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। তখন মৌ মনে মনে ভাবতে থাকে, আপনার কি হলো? আর ওনার কষ্ট দেখে আমার কেন কষ্ট হচ্ছে? আগে তো এমন হতো না। আজকাল উনি পাশে থাকলে আমার ভালো লাগে। ওনাকে বারবার দেখতে ইচ্ছে করে। মনে হয় সারাক্ষণ ওনার সাথে গল্প করে কাটিয়ে দিই। তবে কি আমি ওনাকে... না না, এসব কি ভাবছি শানিকা? এমন সময় মিষ্টি এসে মামুনি মামুনি বলে জড়িয়ে ধরে। তখন মৌ তাকে কোলে তুলে নাচতে থাকে। সেই সময় সোহেল চলে আসে। মৌও মিষ্টিকে এমনভাবে দেখে মুচকি মুচকি হাসছে। এমন সময় মৌয়ের চোখ সোহেলের ওপর পড়ে। তখন সে মিষ্টিকে ছেড়ে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। সোহেল এসে মিষ্টিকে কোলে তুলে আদর করে। পরের দিন অফিস গেছে, সেখানে একটু গন্ডগোল হয়। আর বাড়ি এসে দেখে মিষ্টি কান্না করছে। মিষ্টিকে কান্না করতে দেখে সোহেল আরও রেগে যায়। সোহেল রুম যেতেই মৌ সোহেলকে দেখে তার কাছে যায়। তখন মৌকে দেখে সোহেল বলে, আপনাকে বলেছিলাম যেদিন আমি মিষ্টির চোখে জল দেখব সেদিনে হবে এই বাড়িতে আপনার শেষ দিন। আর আজ মিষ্টিকে আমি কাঁদতে দেখেছি, তাই সহজ কথা সহজভাবে বলছি, চলে যান এই বাড়ি থেকে। কিন্তু আপনি আমার কথাটা শুনুন। আমরা সবাই... মৌয়ের কথা শেষ না হতে দিয়েই সোহেল মৌকে দিব্যি দিয়ে দেয়। আপনি যদি এখান থেকে না যান তবে আপনি আমার আর বৃষ্টির মরামুখ দেখবেন। এ কথা শোনার পর মৌয়ের মুখে আর কোনো কথা নেই। মৌ সেখান থেকে চলে আসে আর ভাবে, এরপর আমার এখানে থাকা চলে না। আমি ওনাকে ও মিষ্টিকে খুব ভালোবাসি, আর বেঁচে থাকতে ওদের কোনো ক্ষতি হতে দিতে পারি না। এমন সময় মৌকে দেখে মিষ্টি ছুটে আসে। মিষ্টিকে আসতে দেখে মৌ আড়ালে লুকিয়ে যায়। মিষ্টি খুঁজতে থাকে। অনেক খোঁজার পর যখন খুঁজে না পায় তখন সে সোহেলের কাছে গিয়ে বলে, পাপাই, পাপাই, মামুনি কোথায় জানো? আমি মামুনিকে পাচ্ছি না। মিষ্টি মা, তুমি তোমার দিদার সাথে গিয়ে খেলো। না না, আমি মামুনির সাথে খেলবো। তুমি বলো মামুনি কোথায়? মিষ্টির এই বায়নার জন্য সোহেল বিরক্তি হয়ে রেগে বলে, বললাম না দিদার সাথে গিয়ে খেলা করো, যাও এখান থেকে। সোহেল বোকা দিতেই মিষ্টি কান্না করতে করতে সালমা খানের কাছে যায়। মিষ্টিকে কান্না করতে দেখে সালমা খান বলে, কি হয়েছে আমার মিষ্টির? মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাপাইকে জিজ্ঞাসা করতে পাপাই বকতে। বলে মিষ্টি আবারও কাঁদতে থাকে। তখন সালমা খান মৌকে ফোন করে, কিন্তু মৌ ফোন রিসিভ করে না। সারাদিন পার হয়, তবুও মৌয়ের কোনো খবর নেই। বাধ্য হয়ে সালমা খান সোহেলকে বলে, সোহেল, মৌ কোথায় তুই জানিস? আমি কি করে জানবো তোমাদের রাতের বৌমা কই? সোহেল কিছুতেই বলে না যে তার জন্য হয়তো মৌ বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ির সবাই মৌকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এভাবে 1 মাস পার হয়। মিষ্টি অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে সোহেলের মনেও একটু একটু করে জায়গা করে মৌ, কিন্তু মিষ্টির কথা ভেবে পিছিয়ে যায়। একদিন মিষ্টির অসুস্থতা খুব বেশি হয়, তাই বাধ্য মিষ্টিকে হসপিটালে ভর্তি করে। অনেক পরীক্ষা করে তাতেও কোনো ফল হয় না। মিষ্টির মুখে একটাই ডাক, মামুনি, মামুনি। হসপিটালের বেঞ্চে বসে আছে সোহেল। এমন সময় একটা নার্সকে দৌড়াতে দেখে সোহেল বলে, কি হচ্ছে সিস্টার? আপনার মেয়ের মতোই সেম কেস আরও একটা আছে। কি আমার মেয়ের মতো?
ওনার কোনো রোগ ধরতে পারছে না ডক্টর। আমি কি একবার ওনাকে দেখতে পারি? আসুন। নার্সের কথা শুনে সোহেল নার্সের সাথে সেই রুমে যায়। সোহেল রুমে ঢুকে মৌকে দেখে অবাক। তখন নার্সকে বলে, সিস্টার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? বলুন। আমার মনে হচ্ছে আমি রোগ ধরতে পেরেছি। আমি 1 মিনিট আসছি। বলে মৌয়ের কেবিন থেকে এক ছুটে মিষ্টির কেবিনে যেতে চায়। তখন নূর বলে, ভাইয়া কোথায় যাচ্ছ? ভাবি, আমি মিষ্টির জন্য ওষুধ পেয়ে গেছে। কি সত্যি তুমি ওষুধ পেয়েছো? পেয়েছি ভাবি, এখন কথা বলার টাইম নেই। বলে মিষ্টির কেবিন থেকে মিষ্টিকে নিয়ে মৌয়ের কেবিনে যায়। সবাই সোহেলের এই দৃশ্য দেখে অবাক। মৌয়ের কেবিনে গিয়ে সোহেল বলে, মিষ্টি মা, দেখ কার কাছে তুই, তোর মামনি তোর কাছে। বারবার যখন মিষ্টির কানের কাছে মৌয়ের কথা বলছিল তখন মিষ্টি হঠাৎ চোখ মেলে তাকায়। তা দেখে ডাক্তার, নার্স সবাই অবাক। চোখ মেলে মিষ্টি বলে, পাপাই, আমার মামুনি কোথায়? এই তো তোমার মামনি। মৌয়ের সামনে রাখে মিষ্টিকে। মিষ্টি মৌকে জাপটে ধরে কান্না করতে থাকে। সোহেল বাইরে বেরিয়ে আসতেই নূর বলে, এসব কি? তার আগে তুমি বলো, মিষ্টি মৌকে এত ভালোবাসে কেন? মৌ মিষ্টির মনে তেমন জায়গা করেছিল, তাই মিষ্টি এত ভালোবাসে মৌকে। তাহলে মিষ্টিকে সেদিন কেন কাঁদিয়েছিল? কোন দিন? যেদিন মৌ বাড়ি থেকে বেরিয়ে গেছিল। ও সেদিন সেদিন আমরা সবাই মিলে একটা নাটকের রিহার্সাল করছিলাম, আর সেখানে মিষ্টির রোল ছিল কান্নার, কিন্তু মৌ রাজি হচ্ছিল না। মিষ্টি জেদ করে রোলটা করতে চেয়েছিল, আর তুই সেই সময় এসে দেখেছিলি। কি এর মানে সেদিন মিষ্টি মৌকে কিছু বলেনি? আমি না বলছি ওকে ভুল বুঝেছি? এ আমি কি করলাম? কি হলো ভাইয়া? না কিছু না, আসছে। বলে মৌয়ের কেবিনে যায়। গিয়ে দেখে মিষ্টি মামনি মামনি বলে ডাকছে, কিন্তু মৌ তার দিকে ফিরছে না। তখন সোহেল বলে, কি হয়েছে মিষ্টি মা? দেখো না পাপাই, মামুনি আমার সাথে কথা বলছে কিন্তু আমাকে আদর করছে না। ওকে, আমি দেখছি। সোহেল মৌয়ের কাছে গিয়ে মৌয়ের কানে আস্তে করে বলে, মৌ সরি, আর আমি আমার দিব্যি তুলে নিচ্ছি। আমি পরে সব বলবো। এখন মিষ্টিকে একটু আদর করুন, ও খুব কষ্ট পাচ্ছে। আর এও জানি আপনিও খুব কষ্ট পাচ্ছেন। সোহেলের কথা শুনে মৌ মিষ্টিকে কোলে নিয়ে আদর করে। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় মিষ্টির গাল। তখন মিষ্টি বলে, এতক্ষণ আমি বলছিলাম তুমি আমাকে আদর করনি, যা পাপাই বলেছে তুমি আমাকে আদর করছো কেন? সরি মিষ্টি, সব কিছু তোমার পাপায়ের জন্য। পাপাই তোমার জন্য? মিষ্টি আমার জন্য, আর এর জন্য তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব। এখন তুমি তোমার বড় আম্মুর কাছে যাও, আমি তোমার মামনের সাথে কথা বলে আসছি। ওকে। মিষ্টি চলে যেতেই সোহেল মৌয়ের পাশে বসে বলে, মৌ 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 চুপ, কোনো কথা বলছে না। তখন আবারও বলে, মৌ, একবার আমার কথা হতে শোনো, একবার আমার দিকে তাকাও। 1 মিনিট, কি বললেন? কি? আপনি আমাকে তুমি করে বললেন? কাছের মানুষকে তো তুমি করে বলে, তাই না? হাসালেন। আমি কবে আপনার কাছে মানুষ হলাম? যবে থেকে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, তুমি যাওয়ার পর বুঝেছে। কি বুঝছেন? এই যে তোমাকে ছেড়ে থাকা অসম্ভব। আপনি মিথ্যে বলছেন। মিথ্যা নয় মৌ, তুমি আসার পর বুঝতে পারলাম আমি তোমাকে ছাড়া অচল। তুমি তো আমার ও আমার মেয়ের সবটা জড়েছিলে। তুমি চলে যাওয়ার পর যেমন মিষ্টি অসুস্থ হয়ে পড়েছিল, তেমনি আমিও মানসিকভাবে ভেঙে পড়ি। আমি ভাবতে থাকি আমি আবার মিমের মতো তোমাকে হারিয়ে ফেললাম না তো। তুমি জানো আমি কত খুঁজেছি তোমাকে, কিন্তু পাইনি। থাক, আপনি এখন যান এখান থেকে। আমি জানি মৌ, তুমি আমার উপর রাগ করেছো, যে যতক্ষণ না তোমার রাগ কমেছে ততক্ষণ আমি যাব না। আমি রাগ করলাম কি করলাম না তাতে আপনার কি? আমারই তো সব। মৌ, আমি ভাবতাম যে আমি যদি বিয়ে করি আর সে যদি আমার মেয়েকে নিজের মেয়ে বলে না মেনে নেয় এবং আমার মেয়েটাকে কষ্ট দেয়, এই ভয়ে আমি কখনো বিয়ে করতে রাজি হইনি। এমনকি আমি মিমকেও খুব ভালোবাসি, আর তাই আমার জীবনে কাউকে জায়গা দিতে চাইনি। আমি জানি আপনি মিম আপ্পিকে খুব ভালোবাসেন, কিন্তু আমি তো তার জায়গায় নিজেকে কখনো বসাতে চাইনি। আমি তো শুধু মিষ্টির মনে আমার জন্য জায়গা করতে চেয়েছিলাম। সেটাই তো মৌ, আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম। যখন দেখলাম তুমি আমার মেয়েকে ভালোবাসা দিচ্ছ, তখন আমি খুব খুশি হয়েছিলাম, তার সাথে ভয়ও পাচ্ছিলাম। ভয়?
কিসের ভয়? আমার মেয়েকে হারানোর ভয়। আমি ভাবতাম তুমি যদি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নাও। আর সেদিন মিষ্টির চোখে পানি দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, আর অমন একটা কাজ করে ফেলেছিলাম। সেদিন তো আমরা সবাই। আমি সব শুনেছি, ভাবি আমাকে সব বলেছে। আমি তোমাকে ভুল ভেবেছিলাম, সরি মৌ। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আচ্ছা মৌ, একটা কথা বলবো? বলুন। তোমার মনে কি আমার জন্য একটু জায়গা হবে? মানে? মানে আই লাভ ইউ মৌ। কি বলছেন আপনি? হ্যাঁ মৌ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কখনো ভাবিনি মিমের পর কাউকে এভাবে ভালোবাসতে পারবো, কিন্তু সে জায়গাটা তুমি করে নিয়েছো। আমি নিজেই বুঝতে পারিনি। আপনি সত্যি বলছেন? সত্যি, আই রিয়েলি লাভ ইউ। কিন্তু আপনি তো মিম আপিকে ভালোবাসেন। বাসে, তবে আমার সেই মনে তুমিও জায়গা করেছো। আমি কখনো ভাবিনি মিমের পর কি আমার মনে জায়গা করতে পারবে, কিন্তু তুমিও পেরেছ। কেমন করে জানো? কেমন করে? আমার মেয়েটাকে মায়ের ভালোবাসা দিয়ে। মো, বলো না, তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? আমি আপনাকে অনেক আগে ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো সেই অধিকার নিতে চাইনি। কেন নিতে চাওনি? কারণ আমি জানি আপনি শুধুমাত্র মিম আপিকে ভালোবাসেন। ও, তা এখন তো জানলে। শুধু মিমকে নয়, তোমাকেও ভালোবাসি। তবে একবার বলে দাও। কি বলবো? কেন, তুমি জানো না? না, তুমি বলো। আমাকে যে ভালোবাসি একবার বলো। কেন, তুমি বুঝছো না? না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আই লাভ ইউ সোহেল। আই লাভ ইউ টু জান। মৌয়ের মুখে কথাটা শুনে সোহেল মৌকে কিস করতে যাবে, এমন সময় শুভম ও নূর চলে আসে এবং ওদের এমন অবস্থা দেখে বলে, সরি বুঝতে পারিনি এখানে এমন কিছু চলবে। ভাবি তুমিও না? এই বলে লজ্জায় সেখান থেকে চলে যায় শুভম ও নূর। ভেতরে এসে বলে, কেমন আছো মৌ? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো। তুমি হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? সেটা আপনাদের বলতে পারবো না, ক্ষমা করবেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বলার না হলে বলো না। ঠিক আছে, তোমরা দুই বোন কথা বলো, আমি দেখি সোহেল কোথায় গেল। ওকে ভাইয়া। শুভম চলে যায়। নূর অভিমান করে মুখ ফুলিয়ে থাকে। তখন মৌ বলে, আপনি মুখ ঘুরিয়ে রাখবে, কথা বলবে না? এতদিন পর দেখা হলো। নূর মুখ না ঘুরেই মৌকে বলে, কেন কথা বলবো কেন? আমি আপনার কে? এমন করে কেন বলছো আপনি? তুমি তো আমার আপি, আর আমি তোমার বোন। আমি যদি সত্যি আপনার কেউ হতাম তবে বাড়ি ছাড়ার আগে একবার আমাকে বলতে। সরি আপি, আর কখনো হবে না। সত্যি তো? এবার যদি এমন করিস? আর কখনো করব না। আবার যদি এমন কিছু হয় তবে আমি আগে তোমাকে বলবো। ওকে, এখন বল, তুই ঠিক আছিস তো বোন? আপি, আমি ঠিক আছি। তোদের দুটোকে একসাথে দেখে ভালো লাগছে। ও আমাকে প্রপোজ করেছে। সত্যি? শেষ পর্যন্ত আমার দেওর তোকে প্রপোজ করেছে? আচ্ছা, তুই কি জানিস তোদের ভালোবাসার মধ্যমণিকে? কে? তোদের মেয়ে মিষ্টি। এটা তুমি ঠিক বলেছ। মৌ সুস্থ হতেই কয়েকদিন পর বাড়ি ফিরে আসে। সবাই খুব খুশি। সেই খুশিতে পার্টি দেয় সোহেল। মৌ রুমে রেডি হচ্ছে, সে সময় সেখানে সোহেল যায়। সোহেল মৌকে দেখে হাঁ হয়ে দাঁড়িয়ে যায়। তখন মৌ বলে, এই কি দেখছো? মনের অজান্তে বলে ওঠে, তোমাকে কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আকাশ থেকে পরে নেমে এসছে। নীল শাড়িতে তোমাকে পুরো নীলপরে লাগছে জান। আনিকা একটু লজ্জা পেয়ে, হ্যাঁ কি যে বলো না তুমি। ঠিক বলছে বলে আস্তে আস্তে মৌয়ের দিকে এগোতে লাগে, আর মৌ পেছাতে লাগে। পেছাতে পেছাতে মৌ দেয়ালে সেটে যায়, আর সোহেল তার কাছে চলে যায়। সোহেল মৌয়ের মুখের সামনে তার মুখ নিয়ে যায়। দুজনে দুজনের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। সোহেল মৌয়ের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সোহেল পাগলের মতো কিস করে যাচ্ছে, তার সাথে সমান তালে মৌও কিস করছে। প্রায় 1 মিনিট পর সোহেল মৌকে ছাড়ে, আর এমন সময় মিষ্টি এসে বলে, কি করছো পাপাই মামুনির সাথে? মৌ মিষ্টিকে দেখে লজ্জায় মাথা নিচু করে নেয়। সোহেল বলে, কই কিছু না তোমার, তোর মামনের চোখে কিছু পড়েছিল, ওটাই বার করছিলাম। ও আচ্ছা, চলো তোমাদের ডাকছে দাদু দিদা। চলো।
তারপর জমজমাট করে রাত কাটে। পার্টি শেষ হতে মিষ্টি তার দিদার সাথে ঘুমাতে যায়। শুভম ও নূর তারাও চলে যায়। মৌ নিজের রুমে যেতে গেলে সোহেল মৌয়ের হাত ধরে নেয় আর বলে, এই কোথায় যাচ্ছ? কেন? আমার রুমে। আর তোমার রুম কোনটা? কেন? এখানে আসার পর আমি যেখানে থাকতাম। কেন তুমি আমার সঙ্গে থাকবে যেভাবে বিয়ের পর ছিলে? তখন তো মজবুর ছিলাম তাই থাকতে। সোহেল মৌয়ের কথা শেষ হতে না দিয়ে কোলে তুলে নেয় আর বলে, আর কোনো কথা না, তখন মাজবুরিতে ছিলে, এখন আমাকে ভালোবেসে থাকবে। বলেই মৌকে নিয়ে সোজা নিজের রুমে যায়। গিয়ে মৌকে বিছানায় শুইয়ে দেয়। মৌ লজ্জায় মুখটা হাত দিয়ে ঢেকে নেয়। তা দেখে সোহেল বলে, এই জান, তোমার এই চাঁদের মতো চেহারাটা তোমার নরম হাত দিয়ে ঢাকছো কেন? আমার লজ্জা করছে। তাই? ওকে, আমি তোমার লজ্জা ভেঙে দিচ্ছি। এই বলে সোহেল মৌয়ের দিকে এগোতে থাকে। তখন মৌ নিজেকে একটু গুটিয়ে নিয়ে বলে, এ কি করছো? এগোবে না? আমি তো যাবই, তুমি আমার বউ, তাই তোমাকে আদর করার রাইট আমার আছে। এই বলে সোহেল মৌকে তার বুকের মাঝে নিয়ে নেয়। তারা এক অজানা সাগরে ভাসমান। পরের দিন মৌ ঘুম থেকে উঠতে দেরি হয়। তখন নূর এসে ডাক দেয়। মৌ কিরে, উঠেছিস? নূরের আওয়াজ শুনে সোহেলের ঘুম ভেঙে যায়। তখন সে মৌকে আস্তে আস্তে ওঠাতে লাগে। আস্তে আস্তে। এই জান, ওঠো, ভাবি ডাকছে। সোহেলের ডাক মৌয়ের ঘুম ভাঙে। মৌ চোখ মেলে সামনে সোহেলকে দেখে। মৌ তার দু হাত দিয়ে সোহেলকে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং হাবি। জান, ও জান, ওঠো না। জান, ওঠো, ভাবি ডাকছে। জান, গুড মর্নিং পরে বলবে, এখন ওঠো। বলতে বলতে আবারও নূরের ডাক মৌয়ের কানে যায়। মৌ নূরের আওয়াজ পেয়ে বলে, জান জান আপি ডাকছে। কতক্ষণ ডাকছে? অনেকক্ষণ, এখন যাও। যাচ্ছি। আনিকা, আনিকা তুইও না, কি করে পারলি এত বেলা পর্যন্ত ঘুমাতে? পাগলি একটা। নিজেকে নিজে বকা দিতে দিতেই মৌ দরজা খুলে দেয়। বাইরে যেতে যাবে অমনি নূর বলে, কি হুম হুম, ঘুম ছাড়ছে না? মনে হচ্ছে সারা রাত আমার দেওয়ারটা খুব চালিয়েছে। আপি তুমিও না? বুঝি বুঝি। নূরের কথা শুনে মৌ লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে যায়। আর রুমের মধ্যে দাঁড়িয়ে সোহেল হাসতে থাকে আর মনে মনে বলে, পাগলি একটা, আমার নীল পরি, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। অন্যদিকে মিষ্টি এসে মৌয়ের কোলে উঠে বলে, মামুনি, তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? না মিষ্টিমা, আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না। সত্যি করে বলছো তো? সত্যি। এমন সময় ওপর থেকে সোহেল নেমে আসে এবং মৌ ও মিষ্টিকে দেখে মিটিমিটি হাসছে। আর ঠিক সেই সময় মিষ্টি এমন একটা কথা বলে যা শুনে সোহেলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আর সে ভাবে, এটা কি হলো? আমার মেয়েটিকে আমার উপর বদলে নিচ্ছে আমার জন্য মৌ চলে গেছিল বলে। আবারও মেয়ের কথায় হুঁশ ফিরে আসে। কথাটা ছিল এমন, মামুনি, একটা কথা বলবো? বলো। মামুনি, আমি আজ থেকে তোমার সাথে ঘুমাবো। কথাটা শুনে সোহেলের মাথা ঘোরায় আর ওইসব ভাবতে থাকে। মৌ মিষ্টির কথা শুনে তখন কিছু একটা বলতে যাবে, তার আগেই নূর বলে, কেন তুমি হঠাৎ তোমার মামনির সাথে ঘুমাতে চাইছো কেন? মামুনি আমাকে একা রেখে চলে গিয়েছিল, আবার যদি মামুনি চলে যায়? না, তোমার মামনি আর তোমাকে একা রেখে কোথাও যাবে না। সত্যি তো? সত্যি। আর হ্যাঁ, তুমি তোমার দিদার কাছেই ঘুমাবে, ঠিক আছে? ঠিক আছে। তখন মৌ বলে, থাক না আপি, ও যখন আমার কাছে ঘুমাতে চায়। তখন নূর মিষ্টিকে তার শাশুড়ির কাছে পাঠিয়ে দিয়ে বলে, তুই কি পাগল হলি? তোরা দুটোতে সবে এক হলি, আর এখন মেয়েকে মাঝে নিয়ে ঘুমাবি? তাহলে রোম্যান্স করবি কখন? আপি তুমিও না, কি বলছো? ঠিকই বলছি, এখন তোদের একটু একা কাটানোর দরকার, তাই ভাবছি শুভমকে বলে তোদের হানিমুনে পাঠাবো। কথাটা শুনে সোহেল খুব খুশি হয়, তবে সে এমনভাবে মুখের ভাব করে নামালো যেন সে কিছুই শোনেনি। এদিকে মৌ লজ্জায় সেখান থেকে পালিয়ে যেতে গেলে সোহেল বলে, মৌ, নাস্তা দাও, কি অফিস যাব? দিচ্ছি, টেবিলে বসো। ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়াও রেডি হয়ে গেছে। ওকে, দুজনকে নাস্তা দাও, নাস্তাকে একসঙ্গে অফিস যাব। শুভম নিচে এসে নাস্তা করে অফিসে বেরিয়ে পড়ে। সোহেল ও শুভম অফিস যাচ্ছে গাড়ি করে। হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে এসে পড়ে। তখন সোহেল ব্রেক মারে। সোহেল ও শুভম গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে গিয়ে বলে, এই মেয়ে, কেউ এভাবে রাস্তা পার হয়?
তুমি ঠিক আছো তো? জি ভাইয়া, আমি ঠিক আছি। দেখে রাস্তা পার হবে। এক্ষুনি যদি কিছু একটা হয়েছে তো তবে তোমার বাড়ির লোকের কি হতো? সরি ভাইয়া। তোমার নাম কি? কোথায় থাকো? আমি মিথিলা ইসলাম। আমি এই পাশের গলিতে থাকি। ওকে, চলো আমি ছেড়ে আসছি। হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছিস। না ভাইয়া, আমি চলে যাব। আপনারা বরং চান, আমি চলে যেতে পারবো। কিন্তু তুমি... আমি চলে যাব, প্লিজ চিন্তা করবেন না। বলেই মেয়েটা চলে গেল। শুভম ও সোহেল অফিসের দিকে রওনা হয়। অফিসের কেবিনে গিয়ে ঢুকছে এমন সময় মৌ ফোন করে। মৌয়ের ফোন দেখে সোহেল ফোনটা রিসিভ করে। তখন মৌ বলে, কি করে আমার জানটা? জান, এই আসলাম অফিসে, একটু ফ্রেশ হয়ে নি, তারপর আমি ফোন করছি। কেন জান, এত দেরি হলো কেন? বলছি জান, একটু ফ্রেশ হয়ে নি। ওকে। বলেই ফোন রেখে দেয়। মৌ মন খারাপ করে কিচেনে যায়। মৌয়ের মন খারাপ দেখে নূর বলে, কি হলো তোর? কিছু না। তাহলে মুখটা এমন কেন? তোমার দেওরকে ফোন করলাম কথা বলার জন্য, আর ও কথা না বলে ফোনটা রাখতে বলে। ও বলল একটু পরে ও নিজে কল করবে। হয়তো ব্যস্ত তাই। সেই রকম তো কিছু বলল। তারা কথা বলতে বলতে রান্না করছে। এমন সময় সালমা খান এসে বলে, বোমা, দুজনে একসাথে বলে, মা বলুন। আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো সেদিন। ও ওর বাড়িতে আজ ডেকেছে, তাই ওখানে যাচ্ছি। আমি বিকেলে ফিরবো, মিষ্টিকেও নিয়ে যাচ্ছি। ওকে মা, সাবধানে যাবেন। হ্যাঁ মা, আর বাসায় গিয়ে কল করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা কাজ কর। বলেই সালমা খান বেরিয়ে যায়। এমন সময় সোহেল ফোন করে। মৌ নূরকে বলে, আপি, ও কল করেছে। ঠিক আছে, কথা বল, আমি রান্না করছি। ওকে আপি। মৌ ফোন নিয়ে রুমে চলে যায়। নূর রান্না করছে। মৌ ফোন রিসিভ করতেই সোহেল বলছে, জান সরি, আসলে রাস্তায় একটু প্রবলেমে পড়েছিলাম, তাই অফিসে আসতে দেরি হলো, আর এসে একটু চাপ ছিল, তাই তখন কথা বলতে পারিনি। আনিকা চিন্তিত হয়ে, কি কি হয়েছিল রাস্তায়? একটা মেয়ে হঠাৎ গাড়ির সামনে চলে আসে, আর তাকে সামলাতে একটু দেরি হয়ে গেল। তেমন কিছু নয়। তুমি ঠিক আছো জান? আমি একদম ঠিক আছে। এখন কাজ করি, বাড়ি ফিরে কথা হবে। ওকে জান। এই বলে সোহেল ফোন রেখে কাজে মন দেয়। অন্যদিকে সালমা খান তার বন্ধুর বাড়ি যায়। অনেক দিন পর দুই বন্ধু এক জায়গায় হওয়ায় দুই বন্ধু গল্প করতে বসে। বলে, কেমন আছিস সালমা? আলহামদুলিল্লাহ ভালো। তুই বল, তুই কেমন আছিস? এখন কেমন চলছে সব? আর কেমন চলবে, এখন তো না মরে বেঁচে আছি। কথা বলতে বলতে হঠাৎ মিষ্টির দিকে চোখ পড়তেই সালমার বন্ধু বলে, মেয়েটা কে সালমা? ও মিষ্টি, আমার ছোট ছেলের মেয়ে। বাহ, মেয়েটা তো নামের মতোই মিষ্টি। এবার আমাদের যেতে হবে। এখন কোথায় যাবি? এখন যাওয়া হবে না, দুপুরে খেয়ে তারপর যাবি। দুই বান্ধবী অনেক গল্প করলো। গল্প করে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে। শুভম অফিস সেরে কাজের সাইটে যায়। সোহেল বাড়ি আসে। তখন নূর বলে, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া একটু কাজে গেছে, চলে আসবে। আমার মিষ্টি মা কই? মিষ্টি আর মা তার কোনো বন্ধুর বাড়ি গিয়েছিল, এসে ঘুমিয়ে পড়েছে। সকালে মেয়ের সাথে কথা বলবে। সোহেলের কথা শুনে পেছন থেকে মৌ কথাটা বলে ওঠে, ওকে, এখন তবে মেয়ের মায়ের সঙ্গে কথা বলে। সোহেল যা কথাটা বলেছে অমনি নূর তাদের উদ্দেশ্য করে বলে, তোদের কথা আমার জানা আছে, তোরা তোদের রুমে গিয়ে কথা বল। থ্যাঙ্কস ভাবি, চলো যান। উফ, তুমিও না, কোথায় কি বলো, কাণ্ডজ্ঞান হবে না তোমার? একটা বাচ্চার বাবা হয়ে গেলে তবুও বুদ্ধি হলো না। নূর তাদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। নূর আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। সোহেল মৌকে কোলে তুলে রুমে যায়। রুমে যেতেই মৌ সোহেলের বুকে কিল ঘুষি মেরে বলে, তুমি কি হ্যাংলাদের মতো? আমাকে একদম হ্যাংলা বলবে না, আমি তো অন্য কাউকে না, আমার বউকে নিয়ে আসতে চেয়েছে। তাই বলে আপির সামনে এইভাবে হ্যাংলার মতো বলবে? বউয়ের সঙ্গে রোমান্স করবো, এতে হ্যাংলামের কি আছে? আনিকা ও সোহেল ঝগড়ার মধ্য দিয়ে খুনসুটি করছে। এভাবে কিছুক্ষণ কাটে। কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ হতেই নূর এসে দরজা খুলে দেখে শুভম সাথে একটা মেয়ে। নূর অবাক হয়ে যায় এবং বলে, এ কি, তুমি একেবারে ভিজে তো একাকার, আর মেয়েটাই বা কে? বলছি আগে আমাকে একটা টাওয়াল দাও, আর মেয়েটাকে রুমে নিয়ে গিয়ে শুকনো কাপড় দাও। নূর শুভমের কথায় আর কিছু না বলে মেয়েটাকে নিয়ে নিজের রুমে গিয়ে একটা কাপড় দেয় ও বাথরুমে পাঠিয়ে দেয়। মেয়েটা চেঞ্জ করে আসতেই নূর বলে, আপনি বসুন, আমি দেখি আমার স্বামী কোথায় গেল। ওকে ভাবি, দেখুন উনি তো ভিজে একাকার হয়ে গেছে।
নূর আর কিছু না বলে নিচে নেমে আসে, এসে শুভমকে বলে, এবার বলো তো মেয়েটাকে, আর ওকে কোথা থেকে নিয়ে আসলে? বলছি, ওর নাম তিয়াস, আমার অফিসের কলিগ। আমরা অফিসের কাছে সাইটে যাই, আর হঠাৎ বৃষ্টি শুরু হলো। ব্যাস, দুজনে পুরো ভিজে যায়। ওর বাড়িটা অনেক দূর, এই বৃষ্টিতে যেতে পারবে না, তাই এখানে নিয়ে আসলাম। সরি সরি জান, তোমাকে বলা উচিত ছিল। অবশ্যই উচিত ছিল, আর তুমি সেটা করনি, আর তাই তোমাকে শাস্তি পেতে হবে। কি, এখন শাস্তি পেতে হবে? পেতে হবে। কি শাস্তি দেবে জান? চোখটা বন্ধ করো। নূরের কথা শুনে শুভম একটু ভয় পেয়ে যায়, তাই সে বলে, কি? এখন আবার কি করবে? দেখোই না। ওকে, করছি। শুভম চোখ বন্ধ করতেই নূর যেই না কিস করতে যাবে অমনি তিয়াস ডাক দেয়, স্যার, কোথায় গেলেন? আসছি। সরি জান, ভুলেই গেছিলাম। চলো দেখি ডাকছে কেন। নূরও আর কোনো উপায় না পেয়ে বলে, চলো। রুমে গিয়ে শুভম বলে, আরে তিয়াস, তুমি ঠিক আছো তো? স্যার, আমি ঠিক আছি। স্যার, আমি বাড়ি ফিরতে চাই। এখন কি করে যাবে? বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আজ রাতটা তুমি তোমার ভাবির সাথে এখানে থেকে যাও। সকালে একসাথে অফিস যাব, তারপর অফিস ছেড়ে বাড়ি চলে যাবে। ওকে স্যার। মেয়েটা রাতে শুভমের বাড়িতে থেকে যায়। রাতে ডিনার টেবিলে সালমা, শুভম ও সোহেল বসে আছে। নূর মেয়েটাকে নিয়ে ডিনার টেবিলে আসে। তাকে দেখে মৌ বলে, আপি, মেয়েটাকে? ওর নাম তিয়াস, তোমার ভাইয়ের কলিগ। ও আচ্ছা, বসুন বসুন, আপনিও আমাদের সঙ্গে খেয়ে নিন। থ্যাঙ্কস। এই ঝড় বৃষ্টির দিনে আপনার মতন মানুষকে পেলাম, না হলে জানি না কি হতো। আপনার বাসায় খবর দিয়েছেন? হ্যাঁ, কল করে বলছি। ওকে, এখন খেয়ে নিন। ডিনার করে যে যার রুমে যায়। মেয়েটা নূরকে বলে, শুনুন, থ্যাঙ্কস। আরে এসব বলবেন না, আপনি আমার হাজব্যান্ডের কলিগ, তাই আপনার জন্য এটুকু করতেই পারি। ওইদিকে সোহেল রুমে গিয়ে মৌকে বলে, জান, ছাদে যাবে? এত রাতে ছাদে? হ্যাঁ চলো না, আজকের আকাশটা না আচ্ছা চলো, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, যদি শর্ত মানো তবেই যাব। ওকে, বলো তোমার শর্ত। তুমি যদি আমাকে কোলে করে নিয়ে যেতে পারো তবেই ছাদে যাব। এই কথা? এমন কি? ওকে, চলো যাই। বলেই সোহেল মৌকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়েই বলে, কি মজুরে বাবা, আমার মাঝের হাড় মনে হয় বেয়ে গেল। কি? আমি মোটু? তুমি এটা বলতে পারলে? যাও, তোমার সঙ্গে ছাদেই যাব না। বলেই মুখ ভার করে। তখন সোহেল বলে, সরি জান, একটু মজা করছিলাম। চলো যাই প্লিজ জান। ওকে চলো, নটঙ্গিবাজ। সোহেল ও মৌ পুরো রাত জ্যোৎস্না বিলাস করে। কখন ঘুমিয়ে গেছে জানে না। হঠাৎ কারো চিৎকারে সোহেল ও মৌয়ের ঘুম ভাঙে। চিৎকার শুনে ডাইনিং রুমে এসে দেখে তিয়াস মেয়েটা মেঝের ওপর বসে আছে, আর তার ঠিক কিছুটা দূরে শুভম দাঁড়িয়ে। শুভম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার সারা শরীরে ঠিকঠাক কোনো কাপড় নেই। নূরও চিৎকার শুনে বাইরে এসে মেয়েটার এই অবস্থা দেখে। নূর একটা চাদর জড়িয়ে দিয়ে বলে, কি হয়েছে? তুমি এভাবে এখানে বসে আছো কেন? ভাবি, আমি জানতাম না স্যার এমন মানুষ। স্যার আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে, আর আমার সাথে এমন একটা জঘন্য কাজ করবে আমি কখনো ভাবিনি। আমি স্যারকে ভালো মানুষ ভাবতাম, আর স্যার কিনা আমার সাথে এমন একটা কাজ করতে পারলো। নূর মেয়েটার কথা শুনে হাসতে লাগে। বাকিরা সব শুনে অবাক হয়ে দেখছে। তখন মেয়েটা বলে, কি হলো, আপনি হাসছেন কেন? হাসবো না? তুমি তো হাসির কথাই বলছো, তো হাসবো না? এমন একটা সিরিয়াস বিষয়ে আপনার হাসির কথা মনে হচ্ছে। হাসির কথাই তো। মৌ সোহেল কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। তখন সোহেল তার ভাবিকে বলে, তুই সেখানে কি করে? আর ও ভাইয়া এসব কি? বুঝতে পারছো না সোহেল? মেয়েটা তোমার ভাইয়াকে নিয়ে মজা করছে। আচ্ছা সোহেল, মেয়েটা অফিসেও কি এভাবেই তোমার ভাইয়াকে নিয়ে মজা করে? কি বলছেন ভাবি? একটা মেয়ের অসম্মান আপনার কাছে মজার বিষয় মনে হচ্ছে? সেটাই তো করছো তুমি। তুমি জানো ও পুরো রাত কোথায় ছিল? কোথায়? আবার উনি ষড়যন্ত্র করেছিল কি করে আমার ইজ্জত নেবে। ঠিক বলেছো। ও সারা রাত আমার সাথে থেকে তোমার কোথায় ভাবছিল। মানে আপনার সাথে? আমার সাথে।
তুমি ঘুমিয়ে যাওয়ার পর আমি আর আমার স্বামী দুজনে একা সময় কাটানোর জন্য বাইরে যাই। ফিরে এসে ওকে এখানে রেখে তোমার খোঁজে রুমে যাই, আর তার মধ্যে তুমি এত কিছু প্ল্যান করে নিলে। এখন বল, তুই নিজে এসব করেছিস নাকি কারো কথায়? যদি সত্যি কথা বলিস তবে আমার স্বামীকে মিথ্যে কেসে ফাঁসানোর জন্য তোকে জেলে দেব। নূরের এমন কথা শুনে মেয়েটা ভয় পেয়ে বলে, ভাবি, মাফ করবেন, আমি ইচ্ছে করে করিনি। মজবুরিতে এমন একটা কাজ করতে বাধ্য হয়েছি একজনের কথায়। কে সে? কার কথায় এমন করেছিস? হোয়াট? মায়া ম্যামের জন্য। কি নাম বললে? কে বলেছে তোমাকে? মায়া আমাদের অফিসেই কাজ করে। মায়া নামটা শুনে রেগে যায় এবং শুভমের দিকে রাগে লুকে তাকিয়ে বলে, আচ্ছা শুভম, আমি যদি ভুল না করি তবে কি এ সেই মায়া যে তোমাকে বিয়ে করার জন্য পাগল ছিল? মায়ার কথা শুনে শুভম ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, ও সেই মায়া। কি? তুমি যেই মেয়েটার জন্য সবার সামনে অপমানিত হয়েছিলে, তুমি তার সাথে এতদিন একই অফিসে কাজ করছো, আবার সেটা আমার থেকে লুকিয়েও গেছো? নূর, আমার কথাটা একবার শোনো। না, তোমার কথা তোমার মায়াকে শোনাও, আমার সাথে একদম কথা বলতে আসবে না তুমি। माई एंग्री बर्ड खुद को संभालो, इतना गुस्सा मत निकालो, मेरी बात तो सुन लो। নূর কোনো কথা না শুনে সেখান থেকে রেগে চলে যায়। মেয়েটা যাওয়ার আগে শুভমকে বলে, সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি অসহায় হয়ে এই কাজ করেছি। ওই মায়া আমাকে বাধ্য করেছিল। তুমি এখন যাও, তোমার সঙ্গে এসব নিয়ে পরে কথা বলবো। এখন আমাকে আমার বউয়ের মান ভাঙাতে হবে। বলেই শুভম চলে যায় নূরের খোঁজে। মেয়েটাও আর কিছু না বলে চলে যায়। সোহেল, মৌ সব হতবাক হয়ে শুনছিল। শুভম নূরকে না পেয়ে নিচে এলে এবার সোহেল শুভমকে বলে, আর এই মায়ের সাথে তোমার সম্পর্ক কি? ভাই রে, মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মায়া ছিল নূরের বেস্ট ফ্রেন্ড। আমি যে কলেজে পড়তাম সেই কলেজে একদিন মায়া ও নূর পড়তে হয়। সেখানেই দুজনের বন্ধুত্ব হয়। একদিন হঠাৎ আমার সাথে নূরের দেখা। নূরকে দেখে আমি ওর প্রেমে পড়ি। আমি ঠিক করে ওকে প্রপোজ করব। অতীত কয়েক বছর আগে শুভম ও তার বন্ধুরা বসে গল্প করছে। তার মধ্যে একজন শুভমকে বলে, দোস্ত, তুই কাল নূরকে প্রপোজ করবি? না, কাল নয়, পরশু ভ্যালেন্টাইন্স ডে। আমি ভাবছি ওই দিন ওকে কলেজের সবার সামনে প্রপোজ করব। সত্যি? তাহলে তো খুব ভালোই হয়। পরদিন শুভম কলেজ গেছে, নূরের সাথে দেখা, সাথে মায়াও আছে। নূর শুভমকে দেখে হালকা মুচকি হাসি দিয়ে ক্লাস করতে চলে যায়। মায়া অন্য কাজে আছে বলে যায় না। নূর যাওয়ার পর মায়া শুভমকে বলে, শুভম, আমার কিছু বলার ছিল। বলো। শুভম, আই লাভ ইউ। এসব কি বলছো মায়া? আমাকে ক্ষমা করো, আমি অন্য কাউকে ভালোবাসি। সরি। আমি জানি তুমি কাকে ভালোবাসো। তুমি জানো আমি কাকে? তুমি নূরকে ভালোবাসো। তুমি জানো আমি তোমার বেস্ট ফ্রেন্ড নূরকে ভালোবাসি। তারপরে তুমি এসব আমাকে কেন বলছো? দেখো শুভম, তুমি ওকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আর তুমি যদি আমার না হও তবে নূরেরও হতে দেব না। তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করবে? তুমি আমার না হলে আর কারো হবে না। সে আমার বেস্ট ফ্রেন্ড হোক কি আমার বোন, আমি তোমাকে কারো হতে দেব না। তুমি এরকম আমি ভাবতে পারছি না। একটা ছেলের জন্য এতদিনের বন্ধুত্ব নষ্ট করতে চাইছো? আমি অত কিছু জানি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ তোমাকে পাবে না। শুভম মায়ার এরকম কথা শুনে সে আর কিছু না বলে চলে আসে। পরের দিন মায়া শুভমের ওপর মিথ্যা অপবাদ দেয়। সবাই শুভমকে ভুল বুঝে অনেক অপমান করে। মায়া, এসব তুমি কি বলছো? আমি তোমার সাথে খারাপ কি করেছি? কি করনি তুমি? তুমি আমার অসহায়ের সুযোগ নিয়ে আমার ক্ষতি করতে চেয়েছো। মায়া, তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিতে পারো না। সবাই শুভমকে কথা শোনায়। তখন সেখানে নূর এসে মায়ার গালে চড় মেরে বলে, চুপ কর মায়া, তোর লজ্জা করছে না শুভমের সাথে মিথ্যা অপবাদ দিতে? নূর, তুই আমার বন্ধু হয়ে ওই ছেলেটার সাইড নিচ্ছিস? কারণ ও সৎ, তোর মতো মিথ্যাবাদী নয়। এসব তুই কি বলছিস? আমি কি মিথ্যা বললাম? মায়া, তুই যে শুভমকে ফাঁসাতে চেয়েছিলি তার ভিডিও আছে আমার কাছে। কাল যখন ষড়যন্ত্র করছিলি তখন সেইখানে পাশের রুমে আমি ছিলাম। তখনই আমার তোকে মারতে ইচ্ছে করছিল, কিন্তু তখন মারলে সবাই জানতো কেমন করে যে তুই কতটা নিচু মনের মেয়ে। ছি, আমার ভাবতেই ঘৃণা করছে। তুই আমার ফ্রেন্ড।
নূর কথাটা বলে সবার উদ্দেশ্যে ভিডিওটা চালিয়ে দেখায়। তখন সবাই শুভমের কাছে ক্ষমা চায়। নূরের কথাগুলো শুনে মায়া রেগে নূরকে বলে, নূর, তুই আজ যেটা করলি সেটা একদমই ঠিক করিসনি। এর মাসুল তোকে দিতে হবে। আমি তোকে দেখে নেব নূর। একটা ছেলের জন্য তুই তোর বেস্ট ফ্রেন্ডকে সবার সামনে এভাবে অপমান করলি তো? ও, তুই করলে দোষ নেই, আমি করলে দোষ। শুভম, চলো এখান থেকে। থ্যাঙ্কস নূর, আমাকে বিশ্বাস করার জন্য। কেন বিশ্বাস করব না? আমি তো নিজের কানে সব শুনেছি, ও নিজের চোখে সব দেখেছি। তারপর কি করে তোমাকে অবিশ্বাস করব বলো? নূর, তোমাকে একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আই লাভ ইউ নূর। আই লাভ ইউ টু শুভ। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তুমি? সত্যি, আমিও তোমাকে ভালোবাসি। সেদিন শুধুমাত্র নূর আমাকে বিশ্বাস করেছিল, আর তারপর থেকে দুজনে এক হয় আর মায়ের থেকে দূরে চলে যায়। সেদিনের ওই ঘটনার পর নূর মায়াকে ঘৃণা করে। তাহলে তুমি ঠিক করনি ভবিষ্যতে ব্যাপারটা লুকিয়ে, তোমার বলা উচিত ছিল। ঠিক বলেছিস ভাই। তাহলে মায়া আবার এই কাজটা করার সাহস পেত না। এখন কি করে ওর কাছে ক্ষমা চাইব বল? তুমি ভেবে দেখো কি করে ভাবির মন ভালো করবে। বলে মৌ সোহেল চলে যায়। নূরের মন খারাপ। শুভম তার কাছে যায়। নূর তার সাথে কথা বলছে না। শুভম চেষ্টা করছে। অন্যদিকে মিষ্টি এসে সোহেলকে বলে, পাপাই, মামুনি কোথায়? তোমার মামুনি রান্না করছে। বড় আম্মু কোথায়? তোমার বড় আম্মু তার রুমে। মিষ্টি চলে যায়। সোহেল কিছু নাস্তা খেয়ে অফিসে বেরিয়ে যায়। আর শুভম মন খারাপ করে বসে আছে। নূর আসছিল এমন সময় মাথা ঘুরে পড়ে যেতে গেলে শুভম উঠে ধরে নেয়। তখন নূর তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর টাল সামলাতে না পেরে পড়ে যায়। তখন শুভম নিয়ে শুইয়ে দেয়। তারপর ডক্টরকে ডেকে আনে। ডক্টর এসে যা খবর শোনায় তা শুনে সবাই খুশি, কিন্তু শুভম তখনও মন খারাপ করে আছে। তখন মৌ বলে, ভাইয়া, তুমি খুশি হওনি? আর খুশি যতক্ষণ না তোমার আপি আমাকে ক্ষমা করছে, ততক্ষণ কোনো খবর আমাকে খুশি করতে পারবে না। আর তাছাড়া ডক্টর কি বলেছে আমি শুনিনি। কি এত বড় একটা খবর তুমি শুনোনি ভাইয়া? তুমি? মৌয়ের কথা শেষ হতে না দিয়ে শুভম বলে, মৌ, আমি এখন কিছু শুনতে চাই না যতক্ষণ না নূর আমাকে ক্ষমা করছে। কিন্তু ভাইয়া। প্লিজ মৌ। কোনো কথা না শুনে শুভম চলে যায়। নূরের জ্ঞান ফিরতে মৌ সব বলে। নূর শুনে খুব খুশি। তখন বলে, শুভম খুশি হয়েছে খবরটা শুনে। আর খুশি মানে? ভাইয়া বলেছে যতক্ষণ না তুমি ক্ষমা করছো ততক্ষণ কোনো কথা শুনতে চাইছে না। কি, এরকম একটা খবরও জানে না? ও এই খবরটার জন্য কত অপেক্ষা করেছে। তুই ওকে ডাক। মৌ গিয়ে শুভমকে বলে নূরকে ডাকছে। কথাটা শুনে এক ছুটে নূরের কাছে যায়। গিয়ে বলে, জান, আমায় ডেকেছ? আচ্ছা, তুমি কি? হ্যাঁ। কেন, আবার কি হলো? আমার এরকম একটা খুশির খবর আর তুমি শোনোনি কেন? আমি তোমাকে ছাড়া কিছু শুনতে চাই না। তাই এত ভালোবাসো আমাকে? খুব ভালোবাসি। তাই তো আমার বেবিটা বুঝতে পারছে যে আমি তার আব্বুর ওপর রাগ করেছি, আর সহজে রাগ কমবে না। তাই তো বেবিটা তার আব্বুর ওপরে থাকা রাগ কমানোর জন্য সাড়া দিয়েছে। কি সব বলছো আবল তাবল? ঠিক করে বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? আরে বোকা, তুমি পাপা হতে চলেছ আর আমি মা। আর এরকম একটা খবর শুনে আমি কি তোমার উপর রাগ করতে পারি? কি, তুমি সত্যি বলছো? সত্যি, তুমি আমার বেবিটার বাবা হচ্ছ। শুভম আনন্দে নূরকে কোলে তুলে নাচতে থাকে। নূর শুভমকে বলে, আর একটা কথা। আবার কি? তুমি কালকে অফিসে গিয়ে মায়াকে অফিস থেকে বের করবে, আর যদি তা না করো। আরে খুদ কো রোক লো, ইতনা গুস্সা কিউ হতে হো। তুমি চিন্তা করো না জান, আমি ওকে পার করে দেব। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। শুভম ও নূরের ঝগড়া মেটে। অন্যদিকে মৌ ফোন করে সোহেলকে খবরটা শোনায়। খবর শুনে সোহেল মৌকে বলে, জান, আমাকে কবে আব্বু ডাকার সুখবরটা দিবে? তুমিও না, তুমি তো রোজ শুনছো। শুনছে, কিন্তু সেটা তো মিমের কারণে। এখন আমি তোমার থেকে শুনতে চাই জান, দেবে না আমাকে সে মিষ্টি ডাকের স্বাদ? তুমি চাইলে আমি দিতে রাজি আছি সোনা। আমিও যে আম্মু ডাক শুনতে চাই। তুমি দেবে তো আমার সেই সুযোগ? জান, তুমি অপেক্ষা করো, আমি আর কয়েক ঘন্টা পর আসছে। এখন ডাকছে, অনেক কাজ বাকি আছে। ওকে জান,
পুরো বাড়িটা আজ খুশির আলোয় ঝকমক করছে। চারদিকে আলো, বেলুন, ফুল আর কত কী দিয়ে সাজিয়েছে বাড়িটা। পুরো বাড়ি আলোয় ভরে গেছে। এমন সময় মিষ্টি এসে মৌকে বলে, মামুনি, এত আলো কেন? বাড়িটা কেন দাঁড়িয়ে তো তোমরা? মিষ্টি মা, তোমার আরও একটা বোন বা ভাই আসবে, তাই ঘরটা আলোয় ভরে গেছে। সত্যি মামুনি? আমার ভাই বা বোনও আসবে? হ্যাঁ মা, আসবে। তাদের দুজনের কথা শুনে শুভম ও নূর দূরে দাঁড়িয়ে হাসছে। সালমা খান বলে, ছোট বৌমা, হ্যাঁ মা। একটা কথা বলবো? বলো না মা, কি বলবে? এবার তুমিও একটা খুশির খবর দাও। কথাটা শুনে মৌ আবারও লজ্জা পায়। সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। সালমা খান মনে মনে বলে, পাগলি মেয়ে। মৌ অপেক্ষা করছে সোহেলের জন্য। অনেক দেরি হয়ে গেল, এখনও সোহেল আসে না দেখে মৌ চিন্তা করছে। কিছুক্ষণ পর একটা গাড়ির আওয়াজ পায়। গাড়িটা সোহেলের। মৌ ছুটে যায়, গিয়ে দেখে সোহেল গাড়ি থেকে নামছে, সাথে একটা মেয়ে। সোহেলকে ধরে নামাচ্ছে, তার হাতে পায়ে ব্যান্ডেজ। মৌ ছুটে যায় সোহেলের কাছে। সে মেয়েটার মুখ দেখতে পায়নি, মেয়েটাও মৌয়ের দিকে খেয়াল করেনি। মৌ সোহেলকে ধরে ঘরে নিয়ে আসে। সবাই সোহেলকে দেখে অবাক, সবার মুখেই প্রশ্নচিহ্ন। মৌ মেয়েটার দিকে না তাকিয়ে মেয়েটাকে বলে, আপনি কে, আর এসব কি করে হলো? মৌয়ের কথা শুনে এতক্ষণে মৌকে দেখে মেয়েটা অবাক। তখন মেয়েটা বলে ওঠে, আপু, তুই বেঁচে আছিস? আমরা তো ভেবেছি তুই আর নেই, তুই ওই বন্যায়। মিথিলার কথা শেষ হতে না দিয়ে মৌ মিথিলার দিকে তাকায়। তখন মৌ মিথিলাকে দেখে অবাক। তখনই সে মিথিলাকে জড়িয়ে ধরে বলে, বোন তুই? আমি তো ভেবেছি তোরা ওই বন্যায় হারিয়ে গেছিস। বোন, মা, আব্বু সবাই কোথায়? কেমন আছে সবাই? সবই ঠিক আছে। আর তুই ঠিক আছিস শুনেও ওরাও খুব খুশি হবে। মৌ মিথিলার কথা বলছে আর অন্যদিকে শুভম ভাবছে মেয়েটাকে চেনা চেনা লাগছে। সে কিছুতেই মনে করতে পারছে না। মৌ বলতে থাকে, আচ্ছা তার আগে বল, তুই ওকে কোথায় পেলি? আপু, আমি কাজ সেরে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা গাড়ি এসে গাছে ধাক্কা মারে, গিয়ে দেখি উনি। তুই ওকে আগে থেকে চিনতিস? সেই দিন তো আমি ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে ফিরেছি। সেই দিন তো ওই ভাইয়াটাও ছিল। কি ভাইয়া, তাই না? ঠিক তুমি তো সেই মেয়ে, এই জন্য এতক্ষণ ভাবছিলাম তোমাকে চেনা চেনা লাগছে। এখন মনে পড়ছে তুমি তো ওই মেয়ে। এর মানে সেই দিন তোর সাথে ওদের ধাক্কা হতে হতে হয়নি? সেদিন আমি ওর কথা বলছিলাম। আর আজ ও না থাকলে যে কি হতো। আচ্ছা, তার আগে বলো উনি কে, আর ওনার জন্য তুমি এত ভাবছিস কেন? ও তোর দুলা ভাই। কি? উনি আমার দুলা ভাই? আমি আম্মু আব্বুকে ফোন করে ডাকছি, ওনারা তো ওকে দেখলে খুশি হবে। বলেই মিথিলা ফোন করতে যাবে তার মা বাবাকে। তখন মৌ মিথিলাকে থামিয়ে দিয়ে বলে, থাক, এত রাতে কিছু বলিস না। আর তুই দেখে যা, কাল সকালে সবাইকে আম্মু আব্বুকে সারপ্রাইজ দেব। আমি কি করে থাকবো? আম্মু তো চিন্তা করবে। একটা কিছু বাহানা নিয়ে থেকে যা। মিথিলা তার বাসায় ফোন করে। তার মাকে বান্ধবীর বাসায় থাকবে বাহানা দিয়ে থেকে যায়। তারপর বাড়ির সবার সাথে মিথিলার পরিচয় করিয়ে দেয় মৌ। সবাই শুনে খুব খুশি হয়। সালমা খান বলে, যাক, মেয়েটা এতদিনে তার পরিবার ফিরে পেল। ঠিক বলেছ মা। মিষ্টি নতুন খালামণি পেয়ে খুব খুশি। মিষ্টি, মিথিলা ও সালমা খান এক রুমে ঘুমায়। মৌ সোহেলকে নিয়ে রুমে যায়। শুভম নূরকে নিয়ে নিজের রুমে যায়। কোনো রকম রাতটা কাটে। সকাল হতে জলখাবার খেয়ে সকলে মৌয়ের আব্বু আম্মুর সাথে দেখা করতে তাদের বাসায় যায়। সেখানে গিয়ে যেই পৌঁছায় অমনি মিষ্টি বলে, দিদা, এটা তো সোনা দিদার বাড়ি, আমরা সোনা দিদার কাছে যাচ্ছি। মিষ্টির কথা শুনে সালমা খান খেয়াল করে। সালমা খানও অবাক। এমন সময় একজন মহিলা এসে সালমা খানকে বলে, আরে সালমা, তুই? মিষ্টি মামুনি, তুমিও এসেছো? এমন সময় মহিলা মৌকে দেখতে পায়। মৌকে দেখে অবাক। তিনি মৌকে জাপটে ধরে কান্না করতে লাগে আর বলে, আনিকা, তুই ঠিক আছিস মা? আমরা তো ভেবেছি তুই। মা, আমি ঠিক আছি। মিথিলার সাথে দেখা না হলে তো আমি জানতামই না যে তোমরাও ঠিক আছো, সুস্থ আছো। সে বুঝলাম, কিন্তু মিথিলার সাথে কিভাবে দেখা হলো? মৌ সব খুলে বলল তার মাকে। তারপর তারা ভেতরে যেতে তার আব্বুও খুব খুশি তাকে দেখে। তার মা বলে,
সেসব বুঝলাম, তবে সালমার সাথে তোর কিভাবে পরিচয়? আরে ও তো আমার ছেলের বউ, আর এই তোর জামাই সোহেল। তাই? এ তো খুব ভালো হলো, তুই আমার বন্ধু থেকে বিয়ান হলে গেলি। যা বলেছিস। সোহেল তার সুমনাকে সালাম করে বলে, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। সালমা, বাবা জীবন, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্য আমার মেয়েটা একটা পরিবার পেয়েছে, না হলে মেয়েটা কোথায় যেত, কেমন থাকতো ভাবলেই ভয় করছে। এমন করে বলবেন না আম্মু, আমি খুশি যে ওর মতো একজনকে আমিও আমার মেয়ে পেয়েছে। মিষ্টি দিদি ভাই তোমার মেয়ে? হ্যাঁ আম্মু, ও মৌয়ের মেয়ে। সোহেলের মুখে এরকম কথা শুনে মৌ খুশি হয়ে মনে মনে বলে, থ্যাঙ্কস, তোমার জন্য আমি আজ মিষ্টির আম্মু হতে পেরেছি, আর আজ তুমি সেটা আরও ভালো করে বুঝিয়ে দিলে। সেদিন তারা বাসায় চলে আসে। মৌ নিজের বেডে বসে ফোনে গল্প শুনছে। এমন সময় গল্পে নায়ক নায়িকাকে কিস করছে, এই সিনটা শুনছে। আর সেই সময় সোহেল রুমে আসে। সোহেলকে দেখে আনিকার ঠোঁটের ফাঁকে বাঁকা হাসি। তা দেখে সোহেল বলে, ও জান, কি হলো? ওইভাবে কি দেখছো? আমি আবার কি দেখব? বলো জান, কি হয়েছে? জানতে চাও কি হয়েছে? তাহলে দেখো কি হয়েছে। বলেই আনিকা সোহেলের কাছে গিয়ে সোহেলের বুঝে ওঠার আগে আনিকা সোহেলের ঠোঁটে ঠোঁট দিয়ে কিস করতে থাকে। আচানক এমন কিছু হবে সোহেল সেটা বুঝে উঠতেই পারেনি। যখন বুঝতে পারে তখন সোহেল ও আনিকাকে নিজের মধ্যে মিশিয়ে কিস করতে থাকে। এভাবে কতক্ষণ ছিল জানে না। তখনই কথা থেকে মিষ্টি এসে দরজার কাছে দাঁড়িয়ে বলে, মামুনি, দিদিন ডাকছে। মিষ্টির আওয়াজ পেয়ে আনিকা সোহেলকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টি সোহেলকে বলে, পাপাই, মামুনি কাল সোনা দিদার বাসায় যাবে। যাবে হয়তো। কেন আম্মু? আমিও যাবো পাপাই। ওকে, কাল আমরা সবাই একসঙ্গে যাব। পরদিন মৌ ও তার পরিবার তার আব্বুর বাসায় যায়। মৌয়ের মা মৌয়ের সঙ্গে কথা বলছে। এমন সময় মৌ হঠাৎ তার মাকে বলে, মা, বোনের বিয়ের কথা ভাবনি? ওর বিয়ে ঠিক হয়ে আছে। তাই ছেলেটাকে? ওর নাম রাজেশ রহমান। ও আচ্ছা, খুব ভালো। ওরা কাল আসবে বিয়ের দিনক্ষণ পাকা করতে। পরের দিন মৌ, মিথিলা ও নূর বসে কথা বলছে। আপি, ভাইয়া আর সোহেল অফিস সেরে আসবে এখানে। না, ওরা আসবে না। আপি, তোরা এত ক্লোজ? বোন? মৌ আমার বোনের মতো না, ও আমার বোন, ঠিক তোমার মতো। আমার আপিকে এতটা ভালোবাসার জন্য থ্যাঙ্কস। বোনকে ভালোবাসলে থ্যাঙ্কস জানাতে হয় বুঝি? না মানে? আর মানি করতে হবে না, আজ থেকে তুইও আমার আর একটা বোন। সেই সময় হঠাৎ একজন মেয়ে এসে মৌকে বলে, আচ্ছা, তুমি মিথিলা? না, কেন? আর তুমি মিথিলাকে খুঁজছো? তুমি কে? আমি অ্যানি। তুমি জানো মিথিলাকে? জানি। তবে তুমি মিথিলাকে চেনো না? না, আমি তো রাজেশের বোন, আর মিথিলা আমার ভাবি হবে, তাই আমি ওকে খুঁজছি। আমার মা বলেছে মিথিলাকে দেখতে নাকি খুব সুন্দর, আমার ভাইয়ার সাথে মানাবে, তাই আমি মিথিলাকে খুঁজছি। আচ্ছা, তুমি কি রাজেশের থেকে বড়? না, কেন? ও, এর মানে মিথিলা তোমার ভাবি হবে। তবে তুমি তার নাম ধরে ডাকছো কেন? তোমার ভাইয়ার বউ হবে মানে সে তো তোমার ভাবি। সে আমার ভাবি হবে, তবে সে যদি আমার পছন্দ হয় তবেই ভাবি বলবো। ও, বুঝলাম। তবে তুমি নিজেই তাকে খুঁজে নাও। এমন সময় একটা বিষাক্ত সাপ এনির পায়ের ঠিক কাছে চলে আসে। এনি খুব ভয় পায়। তখন সবাইকে কি করবে বুঝতে পারছে না। মিথিলা কোনো কিছু না ভেবে এনিকে বাঁচিয়ে নেয়। থ্যাংক ইউ। আরে এটা কোনো ব্যাপার নয়। এনি মিথিলাকে ধন্যবাদ জানায়। আর সেই সময় মৌয়ের মা সবাইকে ডেকে নেয়। সবাই চলে আসে। এনি গিয়ে সবার মাঝে বসেছে। এমন সময় একজন মিথিলাকে বসায়। তখন এনি মিথিলাকে দেখে অবাক। সে সবার উদ্দেশ্য করে বলে, ইনিকে? এই তো তোর ভাবি, দেখতে গেলে দেখিসনি? না, দেখা তো হলো, কিন্তু কেউ বলেনি উনি আমার ভাবি। বিশেষ করে উনি মৌয়ের দিকে আঙুল দেখিয়ে বলে। তখন এনির মা এনিকে বলে, তোর পছন্দ হলো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তারপর তারা সেখানেই মিথিলাকে বিয়ে করে নিয়ে যেতে চায়। কিন্তু মৌ বলে, না আন্টি, এখন না। আমার ছোট বোনের বিয়ে বলে কথা। আমরা ধুমধাম করে বিয়েটা দিতে চাই। আর আমরা তো ছেলেটাকেও দেখলাম না। এটা তুমি ভুল কিছু বলনি মা। ঠিক আছে, তাহলে একদিন ছেলেটাকে দেখতে যাবে তোমরা।
ওকে যাব। আম্মু, আমরা তাহলে আজ আসছি? তোরা এক্ষুনি চলে যাবি? যেতে হবে আম্মু, ওর অফিস ছুটির সময় হয়ে গেছে। জামাই বাবাজিকে ডেকে নে এখানে। আজ থাক, কাল ওদের সবাইকে নিয়ে আসবো। ওকে মা, কাল তাহলে আমাদের বাসায় এসো। ওকে আন্টি, কাল দেখা হচ্ছে। আপনার ছেলেকে বাসায় থাকতে বলবেন। হ্যাঁ অবশ্যই মা। মৌ ও নূর বাসায় ফিরে আসে। তাদের দেখে মিষ্টি দৌড়ে এসে আনিকাকে জড়িয়ে ধরে। আনিকা মিষ্টিকে কোলে নিয়ে গালে কিস করে বলে, আমার আম্মুটা এতক্ষণ কি করছিল? আম্মু দুষ্টামি করেনি তো? হুম হুম। না মামুনি, আমি একটুও দুষ্টুমি করব না। গুড গার্ল, মাই সুইট হার্ট। কি কার সুইটহার্ট? কথাটা পেছন থেকে সোহেল বলে ওঠে। সোহেলকে দেখে মিষ্টি সোহেলের কোলে গিয়ে বলে, পাপ্পাই তুমি এসে গেছো? হ্যাঁ আমি এসে গেছি আম্মু। তুমি কি করছিলে? আমি কিন্তু কুলিনি, আমি তো ভালো মেয়ে। হ্যাঁ তুমি আমার খুব ভালো মেয়ে। পরদিন সোহেল, মৌ ও বাকিরা এনির বাসায় যায়। তাদের দেখে এনি এসে তাদের দেখে বলে, আপনারা এসে গেছেন? আসুন আসুন, আপনারা বসুন, আমি ভাইয়াকে নিয়ে আসছি। একটু পর এনির ভাইয়া সোহেল ও শুভমদের কাছে আসতেই ছেলেটা সামনে এসে শুভমকে দেখেই অবাক। সে এসে শুভমকে জড়িয়ে ধরে বলে, বন্ধু কেমন আছিস? তুই এখানে? আমি তো ভাবিনি তোর সঙ্গে আবার দেখা হবে। কোথায় ছিলি এতদিন? রাজেশ ও শুভমকে এমন দেখে সবাই অবাক। নূর বলে, আরে রাজ ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো ভাবি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এটা আমার বাসা, ওরা আমার আম্মু ও বোন। তাই নাকি? তাহলে তুমি আমাদের হবুদুলা ভাই? হবুদুল্লাহ ভাই? হ্যাঁ, আমরা মিথিলার বাসার লোক, তোমার হবু বউ। এমন সময় এনি তাদের কাছে এসে নূর ও মৌকে বলে, মৌ আপি, নূর আপি, তোমরা সবাই এলে? ভাবিকে নিয়ে এলে না কেন? আরে বোন, এখন এখানে কি করে আসবে? কেন আসতে পারবে না কেন? মেয়েরা বিয়ের আগে বরের বাসায় আসে না, তাতে লোক খারাপ ভাববে। কিন্তু কেন? কোনো কিন্তু নয়। তোমরা ভাইয়ার সঙ্গে পরিচয় করলে? করলাম, কিন্তু ও আমার ভাই জানার পর সারপ্রাইজ হয়ে গেলাম। ভাইয়া দেখে সারপ্রাইজ হলে কেন? ভাইয়াকে চেনো নাকি তোমরা? চিনি মানে? ও তো আমার বরের বন্ধু। আচ্ছা তাই নাকি? এনিমা, ওদের নাস্তা খেতে দাও। হ্যাঁ আম্মি। ভাইয়া তুই ওদের কাছে বস, আমি আসছি। এনি চলে যায়। শুভম নূরকে কানের কাছে মুখ নিয়ে বলে, জান, আমাকে এখন একটু অফিস যেতে হবে। এখন অফিস যাবে মানে? তুমি তো আজ অফিস ছুটি রেখেছো। হ্যাঁ ছিল, বাট একটা সমস্যা হয়ে গেছে। একজন কল করে জানালো, তাই এখন যেতে হবে। জলদি আসবে। ট্রাই করবে। সোহেল ভাইয়াও যাবে। না, ওকে যেতে হবে না। যদি প্রয়োজন হয় কল করে ডেকে নেব। তুমি এখন ওদের কিছু বলবে না। ওকে। শুভম বেরিয়ে যায়। এমন সময় এনির মা শুভমকে দেখতে না পেয়ে বলে, নূরমা, শুভম বাবা কোথায় গেল? ওর একটা কাজ পড়েছে, তাই একটু অফিসে গেল। নূরের কথা শুনে সোহেল অবাক হয়ে বলে, ভাইয়া অফিসে গেল মানে? আমায় কিছু না বলে একা একা চলে গেল? তেমন কোনো বিষয় না, প্রয়োজন হলে তোমাকে ডেকে নেবে বলেছে। আচ্ছা। মৌ বাকিরা বাসায় ফিরে এসে তার আম্মুকে বলে, বিয়ের দিন ঠিক করে। এক সপ্তাহ পর বিয়ে। এদিকে মায়াকে অফিস থেকে বার করতে গেলে মায়া রেগে শুভমকে বলে, শুভম, তুমি আবারও আমার সঙ্গে খারাপ করছো। খারাপের কি আছে? তুমি কলেজে আমার সঙ্গে যেটা করেছো, তারপরেও যে তোমাকে এতদিন এখানে কাজে রেখেছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে যেটা করেছিলে তারপরেও আমি তোমাকে কিছু বলিনি, এটাই অনেক। আমি তোমাকে ও নূরকে ছাড়বো না। ওই নূরের জন্য তুমি আমার ভালোবাসা রিজেক্ট করেছো, এর মাসুল তো তোমাকে দিতে হবে। মিথিলার ও রাজের বিয়ে হয়। এনি খুব খুশি মিথিলাকে তার ভাবি হিসেবে পেয়ে। মিথিলা বাসায় যেতে এনি তার কাছে গিয়ে বলে, তুমি খুব ভালো, তুমি আমাকে বন্ধু বানাবে? তুমি আমার বন্ধু হতে চাও? আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি তাদের ভাবি তাদের ভালোবাসে না, সবসময় ঝগড়া করে। তাই আমি ঠিক করেছি আমার যে ভাবি হবে আমি তার সঙ্গে বন্ধুত্ব করব, যেন সে কখনো আমারও আমার পরিবারকে ছেড়ে না চলে যায়। তুমি তোমার পরিবারকে খুব ভালোবাসো? শুধু পরিবার নয়, আমি আমার ভাইয়াকেও খুব ভালোবাসি। আর আমি চাই না কেউ আমার থেকে আমার ভালোবাসার মানুষদের কেড়ে নেয়। তাই আমি তোমাকেও আমার ভালোবাসার মানুষ বানাতে চাই। ওকে, তাই হবে। আমি আজ থেকে তোমার বন্ধু। সত্যি তুমি আমার বন্ধু?
সত্যি, 3 সত্যি। আই লাভ ইউ ভাবি। আই লাভ ইউ টু ননদিনী। তুমি খুব মিষ্টি ভাবি। ইনি মিথিলা কথা বলছে এমন সময় রাজেশ আসে। রাজেশকে দেখে ইনি নিজের রুমে চলে যায়। তখন রাজেশ দরজা বন্ধ করে মিথিলার কাছে এসে তার পাশে বসে বলে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। বোন কি বলছিল আপনাকে? ও জ্বালানি তো আপনাকে? না, এমনি খুব ভালো মেয়ে। ভালো, তবে খুব দুষ্টু। এই বয়সে দুষ্টু না হলে কখন হবে? আচ্ছা, অনেক রাত হলো, আপনি এবার ফ্রেশ হয়ে রেস্ট নিন। আপনিও রেস্ট নিন, আপনার উপর দিয়েও অনেক ধকল গেছে। যাচ্ছি। দুজনে ফ্রেশ হয়ে আরও কিছুক্ষণ গল্প করে সময় কাটায়, একে অপরকে চেনার চেষ্টা করে। অন্যদিকে সোহেল মৌকে বলে, মৌ, তুমি তোমার পরিবারকে ফিরে পেয়ে খুব খুশি হয়েছ, তাই না? খুব খুশি। আমি তো কখনো ভাবিনি আমি আবার আমার পরিবারকে খুঁজে পাবো। তাদের কথার মাঝে মিষ্টি আসে। মিষ্টি এসে মৌয়ের কোলে গিয়ে বসে পড়ে। মৌয়ের গলা জড়িয়ে ধরে বলে, আম্মি তোমরা কি করছো? মিষ্টির মুখে আম্মি ডাক শুনে সোহেল ও মৌ অবাক হয় এবং মিষ্টির মুখে আম্মি ডাক শুনে মৌয়ের খুব ভালো লাগলো। তার দু চোখে পানি চলে আসে। মৌয়ের চোখে পানি দেখে সোহেল ও মিষ্টি টেন্স হয়ে যায়। মিষ্টি চিন্তিত হয়ে মৌকে বলে, আম্মি তোমার কি হলো? তুমি কান্না করছো কেন? আমি কি ভুল কিছু বললাম? আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছো? না আম্মু, তুমি ভুল কিছু বলনি, আর তোমার কথায় কষ্টও পাইনি। তাহলে তুমি কান্না করছো কেন? সোহেলও একটু চিন্তিত স্বরে বলে, হ্যাঁ, মেয়েটা ঠিক বলেছে। তুমি যদি ওর কথায় কষ্ট না পাও, ওইভাবে হঠাৎ কান্না করেছো কেন? সোহেল, আমি কান্না করছি আমার মেয়ের কথা শুনে। আমি কখনো ভাবিনি মিষ্টি মা আমাকে কখনো আম্মি ডাকবে। ওর মুখে আম্মি ডাক শুনে আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। ও তাই বলো, তুমি তো আমার বাপ মেয়েকে ভয় পাই দিয়েছিলে। পাপাই তুমি ঠিক বলেছো। আমি ঠিক আছি। আমি আমার মেয়েকে পেয়ে খুব খুব খুশি। থ্যাংক ইউ মা, আমাকে তোমার আম্মি মেনেছো। তুমি আমার সুইটি আম্মি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও আমার মেয়েটাকে খুব ভালোবাসি। আমি আমার মেয়ে ও মেয়ের মাকে খুব ভালোবাসি। সোহেল ও মৌ মিষ্টিকে নিয়ে আদর করে। একটু পর মিষ্টি ঘুমিয়ে পড়ে। তখন সোহেল মৌকে বলে, চকো। চকোকে? কেন, তুমি আমার চকো, আমার জান। আচ্ছা তাই? জি ম্যাডাম, তুমি আমার চকো। ওকে, চকোর চকলেট। কি চকোর চকলেট? হ্যাঁ, আমি যেমন তোমার চকো তেমনি তুমি চকোর চকলেট। ওকে মেরি চকো। এভাবেই তারা হাসি মজার মধ্য দিয়ে তাদের দিন কাটতে লাগে। একদিন সোহেল নিজের বেডের উপর বসে অফিসের কিছু ফাইল চেক করছে। এমন সময় মৌ এসে বলে, জান কি করছো, খাবে না? সোহেল মৌয়ের কথায় ধ্যান দিচ্ছে না। এমন সময় মৌ আবারও বলে ওঠে, ওই বাবু, তুমি শুনতে পাচ্ছ না? এবারে সোহেল মৌয়ের কথায় সাড়া না দিয়ে বলে, কিছু বলছো চকো? জি, চকোর চকলেট বলছি। তুমি কি খাবে না? অনেক রাত হলো, এখনো কি কাজ নিয়ে বসে থাকবে? আমার যে খিদে পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। সরি সরি চকো, আমি কেমন করে ভুলে গেলাম। আমার চকো এখনো কিছু না খেয়ে আমার জন্য বসে আছে। সরি চকো, চলো। হ্যাঁ জলদি চলো, আমার চকলেট বয়। সোহেল ও মৌ নিচে আসতেই নূর তাদের দেখে বলে, তোরা এসেছিস, বস, আমি খাবার রেডি করছি। না আপি, তার কোনো দরকার নেই, আমি আছি তো। তুমি যাও, ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য ভাবতে হবে না। মৌ, মার খাবি কিন্তু, খুব বদমাশ হয়ে যাচ্ছিস। সরি সরি সরি, মজা করছিলাম। আচ্ছা এবার যাও, আমি আছি, আমি ম্যানেজ করে নিব। নূর কিছু বলতে যাবে তার আগে মৌ নূরকে ঠেলা দিয়ে তার রুমে পাঠিয়ে দেয়। সোহেল মৌকে বলে, চকো। হ্যাঁ বলো বাবু। আমার কাছে এসো। আনিকা একটু এগিয়ে সোহেলের পাশে গিয়ে দাঁড়ায়। তখন সোহেল বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন, এখানে এসো। বলেই সোহেল মৌয়ের হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। এরকম অবস্থা দেখে আনিকা লজ্জা পেয়ে বলে, এ কি করছো, পাগল নাকি তুমি? এসব কেউ করে? এখন যদি কেউ এখানে এসে পড়ে? কেউ আসবে না, সবাই ঘুমিয়ে গেছে। বলেই সোহেল ভাত মিশিয়ে মৌকে খাইয়ে দেয়। মৌ কিছু না বলে সোহেলের হাত থেকে খাবার খেয়ে নেয়।
খাবার খেয়ে রুমে যাবে এমন সময় মিষ্টি বাইরে এসে আনিকার কোলে উঠে বসে, বলে, আমি আমি আজ তোমার কাছে ঘুমোই। সোহেল মিষ্টির কথা শুনে অবাক মনে মনে বলে, মেয়ে কি আমার পাগল হলো নাকি? ও আমাদের মাঝে থাকবে? ও মাঝে থাকলে আমি কি করে রোমান্স করব? মেয়ে কি আমার বোঝে না তার আব্বু আম্মুর এখন একটু ভালোবাসার সময়? এমন সময় সালমা খান এসে মিষ্টিকে মৌয়ের কোল থেকে নিয়ে বলে, দিদি ভাই তুমি জিদ করো না, তুমি আমার কাছে ঘুমাবে। তুমি আমার সঙ্গে না থাকলে আমি একা হয়ে যাব না। ওকে দিদুন, আমি তোমার সাথে ঘুমাবো, তুমি একা থাকবে না। সোহেল আবারও তাদের কথা শুনে মনে মনে বলে, যাক বাবা, আমার জন্য বাঁচলাম, নাহলে মিষ্টি যা করছিল আমার তো জীবন যাওয়ার পালা। সোহেলকে আনমনে থাকতে দেখে মৌ এসে বলে, ওই বাবু, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? ঘুমাবে না? ও হ্যাঁ হ্যাঁ, ঘুমাতে তো হবেই, চলো যাই। বলেই সোহেল মৌকে কোলে তুলে নেয়। আচানক এমন হওয়ায় মৌ একটু ভয় পেয়ে বলে, এই কি করছো? ছাড়ো আমাকে। না চাবো, ছাড়বো না, আজ আমাদের বাসার হবে চান। কি বলছো কি? তুমি কি পাগল হলে নাকি? না যে, আজ কোনো কথা না, আজ তো আমাদের বাসার হবে। বলেই সোহেল মৌকে আর কিছু না বলতে দিয়ে কোলে করে রুমের মধ্যে যায়। সোহেল মৌকে খাটের ওপর শুইয়ে দিয়ে তার ওপর উঠতে গেলেই মৌ সোহেলকে বাধা দিয়ে বলে, এই এসব কি হচ্ছে? আমার লজ্জা করছে, আজ ছেড়ে দাও। তুমি আমাকে বাবা হওয়ার সুখ দিতে চাও না? ঠিক আছে, যাও, আমি আর তোমাকে চালাবো না। আচ্ছা আচ্ছা, আর ঢং করতে হবে না। আসলে যান, আমিও চাই আমাদের একটা বাবু আসুক, মিষ্টির ভাই বোন হোক। সত্যি বলছে যান? হ্যাঁ সত্যি যান। পরের দিন সোহেল ও শুভম অফিসে বসে আছে। এমন সময় সেই মেয়েটা এসে শুভমকে বলে, স্যার আসবো? তুমি তুমি এখানে কেন? স্যার, ম্যামকে বাঁচান। এসব কি বলছো? স্যার, মায়া ম্যাম আপনার বইয়ের উপর বদলা নিতে ম্যামকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তিয়াসের মুখে এরকম কথা শুনে শুভম ও সোহেল অবাক হয়ে যায়। শুভম চিন্তিত হয়ে বলে, ওই মায়া, নূরকে কিডন্যাপ করছে মানে কি? ওরা কোথায়? স্যার, ওরা ম্যামকে নিয়ে পোড়া বাড়িতে নিয়ে গেছে। তুমি জানো জায়গাটা? নিয়ে যেতে পারবে? সরি স্যার, কিছু মনে করবেন না, আমি জানি না, শুধু এইটুকু শুনেছিলাম ওরা ম্যামকে নিয়ে ওখানে যাবে। ঠিক আছে, দেখছি, তুমি যাও। তিয়াস চলে যেতেই সোহেল শুভমকে বলে, এসব কি বললো তিয়াস? মায়া ভাবিকে নিয়ে কোথায় গেল? ওসব ভেবে লাভ নেই, এখন আমাদের যেভাবেই হোক নূরকে বাঁচাতে হবে। ভাইয়া চলো দেখি ওরা ভাবিকে নিয়ে কোথায় গেল। সোহেল ও শুভম নূরকে খুঁজতে যায়। এদিকে মিষ্টি মৌকে বলে, আমি কি হলো আম্মু? কিছু হয়েছে? আমি বড় আম্মু কোথায়? জানি না আম্মু, তোমার আব্বু কল করেছিল, বলল তোমার বড় আম্মুকে খুঁজে নিয়ে আসবে। প্রায় 2 ঘন্টা সোহেল ও শুভম নূরকে খোঁজে। না পেয়ে শুভম কান্না করে। সোহেল শুভমকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না ভাইয়া, আমরা ঠিক খুঁজে বার করবো ভাবিকে। হঠাৎ সোহেলের একটা কথা মনে হতেই শুভমকে বলে, ভাইয়া মনে হচ্ছে ভাবির খবর পেয়ে গেছে। তাই কোথায় নূর? এসো আমার সঙ্গে বলছে। সোহেল শুভমকে নিয়ে যেতে লাগে। ওইদিকে মায়া নূরের মাথা থেকে কালো কাপড় সরায়। কাপড় সরাতে সামনে মায়াকে দেখে অবাক হয়ে যায়। সে মায়ার দিকে তাকিয়ে রাগে জ্বলে ওঠে, বলে, তুই এতদিন পর আবার আমার সামনে এসেছিস? তোর সাহস মানতে হবে। আবার আমাকে কিডন্যাপও করেছিস? হ্যাঁ করেছি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সঙ্গে গাদ্দারি করেছিস। আমি তোর সঙ্গে গাদ্দারি করেছি নাকি তুই আমার সঙ্গে গদ্দারি করেছিস? আমি শুভমকে ভালোবাসতাম, আর তুই তাকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আমি তো তোকে ছাড়বো না। এখন তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস বল? আমার শুভমকে চাই। সেটা তুই কখনো পাবি না। শুভম কখনোই তোর ছিল না, আর আজও নেই। একটু পর শুভম ও সোহেল পুলিশ নিয়ে এসে মায়াকে পুলিশের হাতে তুলে দেয়। মায়া খুব রেগে যায়। এদিকে নূর মায়ের গালে চড় মেরে বলে, তোর মতো মেয়েকে আমি বন্ধু করে ভুল করেছি। ছি, তুই তো বন্ধু নামের কলঙ্ক। জান ছাড়ো, বাসায় চলো। সবাই মিলে বাসায় আসে। 3 বছর পর মিষ্টি 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 বাইরে এসে মৌয়ের গলা জড়িয়ে ধরে নেয়। তখন মিষ্টির ছোট বোন মিহু কান্না করতে লাগে। সেটা দেখে মৌ বলে, কি হলো আমার মিহু মামনি? আম্মু আম্মু দেখো না, আপুই তোমার গলা জড়িয়ে ধরেছে। এখন আমি তোমাকে ধরবো কেমন করে? আগলি মেয়ে,
আপুই তো আমাকে আদর করে ধরেছে, তুমিও ধরো। ওকে আম্মু। আপুই, আমিও আম্মুকে আদর করব। ওকে, এদিকে আয়। মিষ্টি কথাটা বলে শেষ করতে পারলো না। মিহু গিয়ে মৌয়ের গলা জড়িয়ে ধরে। মৌ মিষ্টিকে বলে, মিষ্টি মামুনি, জলদি রেডি হয়ে আয়, তোকে স্কুলে ছেড়ে আমি একটু তোর বড় আম্মুর কাছে যাব দেখা করতে। ওকে আম্মু, আমি রেডি হতে যাচ্ছি। মিষ্টির কথা শুনে মিহু মিষ্টিকে বলে, আপুই, আমি তোমার সঙ্গে তোমার রুমে যাই। ওকে, আয় তুই আমার সঙ্গে। মিহু ও মিষ্টি স্কুলে যাবে বলে রুমে যায় রেডি হতে। রুমে গিয়ে মিষ্টি স্কুল ড্রেস ওয়ার্ড্রপ থেকে বার করে পড়ছে। তখন মিহু বলে, আপুই, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না মিহু, আমার সুইটি বোনু। আপুই, আমাদের আব্বু নেই। মিহুর প্রশ্নটা শুনে মিষ্টি একটু অবাক হয়ে মিহুকে বলে, এইসব কি কথা? তুই আজ হঠাৎ আব্বুর কথা জিজ্ঞেস করছিস? আগে তো কখনো বলিসনি আব্বুর কথা। আমাকে আনিস ভাইয়া বলল তোর আব্বু তোর সঙ্গে থাকে না কেন। তখনই বুঝলাম সত্যি তো, আমার আম্মি আছে, আব্বু নেই কেন। তুমি জানো আপুই, আমাদের আব্বু নেই কেন? মিষ্টি মিহুর এমন কথা শুনে মিষ্টির ড্রেস খাটের ওপরে ফেলে দিয়ে দৌড়ে এসে মিহুর মুখে হাত চেপে বলে, মিহু চুপ, যা বলছিস বলছিস, আর বলিস না। এক্ষুনি যদি আম্মু কথাটা শুনে তবে খুব রাগ করবে এবং তোকে বকাও দিতে পারে। কিন্তু কেন আপুই, এটা তো বলো। আম্মু আব্বুর কথা শুনলে রেগে যাবে কেন? মিষ্টি কিছু বলতে যাবে তার আগে মৌ মিষ্টিকে ডাক দিয়ে বলে, মিষ্টি মা, তোর হলো নাকি মিহু জ্বালাচ্ছে তোকে? না আম্মু, আমি আসছি, মিহু চালাইনি আমাকে। ওকে, জলদি আয়, দেরি হচ্ছে আমাদের। আর মিহুকে বল আমার কাছে আসতে, ওকে রেডি করিয়ে দেই। ওকে আম্মু, পাঠিয়ে দিচ্ছি। বনু, তুই এখন আম্মুর কাছে যা, আমি তোকে পরে আব্বুর কথা বলবো। তুই আম্মুকে কিচ্ছু বলিস না এসব নিয়ে। ওকে আপুই, আমি তাহলে আসছি এখন, না হলে আম্মু রাগ করবে। ওকে যা, জলদি রেডি হয়ে নে। মিহু মৌয়ের কাছে যায়। মৌ মিহুকে রেডি করছে। ওইদিকে নূরকে তার শাশুমা বলে, বড় বউ, তুমি কোথাও যাবে? জি আম্মু, একটা কাজ আছে। আর সোনুর জন্য কি জিনিস কিনবো? আচ্ছা নূর, একটা প্রশ্ন করব। কি আম্মু? মৌমা কোথায় আছে তুই জানিস? মেয়েটা আমার অভিমান করে যেই গেল বাসা ছেড়ে। নূর সালমা খানের প্রশ্ন শুনে কি বলবে বুঝতে পারছে না। সে যে মৌয়ের কসমের কাছে বাধা পড়ে আছে, তাই চাইলেও সত্যি বলতে পারছে না। সে মজবুর হয়ে সালমা খানকে বলে, আম্মু, আমি কি করে? মৌ। কথাটা শেষ হওয়ার আগে সেখানে সোহেল আসে। সোহেলকে দেখে নূর চুপ হয়ে যায়। সোহেল নূর ও তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু, ভাবি, কি হয়েছে? আমার মনে হলো আমার বউয়ের ব্যাপারে তোমরা কোনো কথা বলছিলে। না না বাবা, ওই আসলে আম্মু, যে মানুষটা আমার থেকে আমার মেয়েকে আলাদা করেছে তার কথা আমি শুনতে চাই না। আর একদিন যেন ওর কথাই বাসায় না আলোচনা হয়। মাইন্ডেড, যদি ওর কথা শুনি তবে আমি বাসা ছেড়ে চলে যাব। সোহেলের কথা শুনে সালমা খান এবার একটু ভয় পেয়ে বলে, না না বাবা, তুই এমন কথা বলিস না। আমি আমার বৌমা ও দিদি ভাইকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। আমি আর কখনো মায়ের কথা বলবো না। বড় বৌমা কোথাও যাবে বলেছিলে, যাও, না হলে আবার দেরি হয়ে যাবে। ওকে আম্মু, যাচ্ছি। নূর আর কিছু না বলে সোহেলের দিকে একটু ভয় ভয় তাকিয়ে সোনুকে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পর সোহেল অফিসে বেরিয়ে যায়। রাস্তায় একটা বাচ্চা মেয়েকে রাস্তা পার হতে দেখে সোহেল গাড়ি থামিয়ে মেয়েটাকে বাঁচিয়ে বলে, এই বুঝো, তুমি এইভাবে একা একা রাস্তা পার হচ্ছিলে কেন? আমি একা একা রাস্তা পার হইনি, আমার আপুই ও আম্মু আমার সাথেই ছিল। তাহলে তোমার আপু বা আম্মুকে দেখছি না কেন? আমার আম্মু আপুইকে স্কুলে দিতে গেছে, আমি রিক্সায় ছিলাম। আম্মু আমাকে বসিয়ে দিয়ে আপুইকে ছাড়তে গিয়েছে, আর আমি একটা চকলেট দোকান দেখে রিক্সা থেকে নেমে এখানে এসে গেছি। এটা তুমি ঠিক করনি। এখন তোমার আম্মু যদি তোমাকে ওখানে না দেখে কষ্ট পাবে না? হ্যাঁ পাবে তো। তাহলে চলো, তোমাকে ওখানে রেখে আসি। ওকে আঙ্কেল। তোমার নাম কি বুঝছো? আমার নাম নিহুল খান। তাই? খুব সুন্দর নাম। তোমার বাসা কোথায়? সোহেল প্রশ্নটা করছে এমন সময় তানিয়া নামের একটা মেয়ে এসে বলে, মিহু, তুমি এখানে? তোমার আম্মু কই? মেয়েটাকে দেখে মিহু তনু আন্টি বলে তার কোলে চলে যায় আর বলে, আন্টি, আম্মু আপুইকে নিয়ে স্কুলে গেছে।
তাহলে তুমি এখানে কি করছো? আর ওনাকে তুমি চেনো? না আসলে আমি মিহুর কথার মাঝে সোহেল বলে ওঠে, আসলে ও রাস্তায় চকলেট দোকান দেখে এদিকে একা একা চলে আসে। হ্যাঁ, আর ওই আঙ্কেল আমাকে আম্মুর কাছে নিয়ে যেতে চেয়েছিল। থ্যাঙ্কস আপনাকে। আমি ওর মার কাছে ওকে পৌঁছে দিব। আপনি কে? আমি ওর মায়ের বান্ধবী। আচ্ছা ঠিক আছে, আসি মামুনি। তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও ভালো লেগেছে, তুমি খুব ভালো আঙ্কেল। আসছি আঙ্কেল। সোহেল মিহুকে বাই বলে চলে যায়। সোহেল যাওয়ার পর মৌ এসে মিহুর ওপর রাগ করে বলে, মিহু, তুমি এখানে কি করছো? তোমাকে না আমি রিক্সায় বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তুমি এখানে কি করছিলে? তনু, তুই এখানে? আমি এখানে একটু কাজে এসেছিলাম, কিন্তু তুই এখানে? আমারও একটা কাজ আছে, এখন আসছি, বাসায় এসে কথা বলছি। ওকে, আসছি। মৌ মিহুকে নিয়ে একটা শপিং মলের কাছে যেতেই নূরের সঙ্গে দেখা। নূর মৌকে দেখে বলে, তুই এসে গেছিস, ভেতরে চল। মৌ ভেতরে যেতে যেতে সোনুকে বলে, কেমন আছে আমার আব্বু? আন্টি, তোমার আব্বু খুব ভালো আছে। মিহু, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি ভাইয়া। আন্টি, আমি ভাইয়ার সঙ্গে খেলবো। ওকে, তোরা ভেতরে চল, ওখানে কথা হবে, আর তোর ওখানে খেলবি। ওকে আন্টি। ভাইয়া চলো ভেতরে যাই। নূর মৌ বাচ্চাদের নিয়ে শপিং মলের ভেতরে যায়। নূর ও মৌ কথা বলছে, অন্যদিকে সোনু মিহুকে তাদের থেকে একটু দূরে খেলা করছে। খেলতে খেলতে হঠাৎ সোনু মিহুকে বলে, মেহু, তোকে একটা কথা বলবো। কি কথা ভাইয়া? তুই একটা কথা জানিস? আবার কি কথা ভাইয়া? তুই আমার ছোট আব্বুর মেয়ে। মানে? মানে হচ্ছে তুই আমার ছোট চাচার মেয়ে। এসব তুমি কি বলছো ভাইয়া? আমি তোমার চাচার মেয়ে মানে? হ্যাঁ ঠিক, তুই আমার বোন হোস। তুমি কি করে জানো যে আমি তোমার বোন? আজই জানতে পারলাম। আজ কি করে? তোমার আম্মু বলেছে? না, আমাদের দিদুন বলেছে। আমাদের দিদুন আছে? দিদুন কি বলেছে তোমাকে? আজ যখন তোমাদের সঙ্গে দেখা করতে আসছিলাম, তখনই দেখি দিদুন একটা পিক নিয়ে কান্না করছে। তখন আমি দিদুনের কাছে গিয়ে বলি, দিদুন কি হলো, তুমি কান্না করছো কেন? দাদু ভাই, আমি আমার মেয়ের জন্য কান্না করছি। আজ 3 বছর হয়ে গেল আমার মেয়ে আমাদের থেকে দূরে চলে গেছে। আমি আমার মেয়েটাকে খুঁজে পেলাম না। দিদুন, আমি কি তোমার মেয়ের পিক দেখতে পারি? আমি দিদুনের হাতে পিক দেখে বুঝতে পারি ওটা তোমার আম্মু। আমি তো আন্টিকে দেখে অবাক হই। আমি আবার দিদুনকে বলি, দিদুন এটা তোমার মেয়ে, মানে আমার ফুপি হয়। না না, ও তোর ফুপি নয়, ও তোর ছোট আম্মু হয়। তোর ছোট আব্বু বউয়ের নাম আনিকা ইসলাম মৌ। মৌ আন্টি আমার ছোট আম্মু হয়, এর মানে মিষ্টি আপু আর মেহু আপু আমার বোন। দিদুন, তুমি তোমার মেয়ের সঙ্গে দেখা করতে চাও? তুই জানিস আমার মেয়েকে? হ্যাঁ জানি, আর আজ আম্মু ছোট আম্মুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এর মানে বড় বৌমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এর মানে তোদের দুজনের মধ্যে যোগাযোগ আছে, কিন্তু তুই আমাকে কিছু বলিসনি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা দাদু ভাই, তোকে একটা কথা বলি। কি কথা দিদুন? তুই যে এখন জানতে পেরেছিস ও তোর ছোট আম্মু, সেটা এখন কাউকে জানতে দিবি না। ওকে দিদুন, বলবো না। এখন বুঝতে পারলে তোর আম্মু আমার ছোট আম্মু হয়। হ্যাঁ ঠিক বলেছো ভাইয়া, কিন্তু একটা কথা, আমরা যদি কাজিন হই তবে আমরা আলাদা কেন? হ্যাঁ ঠিক বলেছো। ওদিকে মৌ ও নূর কথা বলছে, এমন সময় সাম খান তাদের পেছনে এসে গিয়ে দাঁড়িয়ে বলে, তোরা দুজন খুব ভালো প্রতিদান দিলি আমার ভালোবাসার। আচানক এরকম একটা কথা নূর ও মৌয়ের কানে যেতেই দুজনেই চমকে ওঠে, পেছনে তাকায়। পেছনে তাকিয়ে এমন কাউকে দেখবে তারা কল্পনা করেনি। মৌ সালমা খানকে দেখে অবাক হয়ে যায় এবং মনের অজান্তে চোখের কোণে পানি চলে আসে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আম্মু, তুমি তুমি এখানে কি করে? আব্বি? আমি কিছু জানি না আম্মু। চুপ তোরা দুটো, কেউ আমাকে আম্মু বলবি না। বললাম না আম্মু বলবি না। আম্মু? তুই আমার কেউ না, আমিও তোর কেউ না। আমি যদি তোর কেউ হতাম তবে কি আমাকে ছেড়ে এভাবে থাকতে পারতিস? তুই একটিবার আমার কথা না ভেবে আমার দিদুনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি। একবার বোঝার চেষ্টা করিসনি আমার ছেলেটার সত্যি কোনো দোষ আছে কি না? মানে এসব কি বলছো আম্মু? মানে তুই আমার ছেলেটাকে ভুল বুঝেছিস।
সেদিন আমার ছেলে তোর সঙ্গে কোনো খারাপ করেনি, ও তোকে ধোকা দেয়নি। সেদিন ঋতু তোকে ভুল বুঝিয়েছে। ঋতু? ঋতু। ঋতু তোকেও আমার ছেলেকে আলাদা করতে এমন করেছে। দাঁড়া, ঋতু নিজের মুখে সব বলবে। বলেই সালমা ঋতুকে ডাক দেয়। ঋতুকে দেখে মৌ ও নূর অবাক হয়। আনিকা তাকে দেখে রাগে ফেটে বলে, এই মেয়ে তুই? এখন রাগ করে লাভ নেই, এখন মেয়েটাকে প্রশ্ন কর। আম্মু কি বলছে? তুই নাকি আমাকে ভুল বুঝিয়েছিস, এর মানে কি? আপু? এই মেয়ে তুই আমাকে আপু বলবি না, এখন কাজের কথা বল। আসলে আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে আমি সোহেলের উপর বদলা নিতে আমি এমন করেছি। সোহেলের উপর বদলা মানে? মানে সোহেল আমার এক্স। ও একদিন আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি একদিন ওকে ভুলে অন্য একটা ছেলের কাছে চলে যাই। তারপর ওর লাইফে মিম আসে। আমি মিমকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিলই না, কারণ তখন আমি জিহাদকে নিয়ে ভালো ছিলাম। কিন্তু যখন জিহাদ আমাকে ছাড়ে তখন আমি ভেঙে পড়ি। ততদিনে অনেক বছর পার হয়ে যায়। তারপর হঠাৎ আমার ওর সঙ্গে দেখা হয়, কিন্তু আমি জানতে পারি ও বিয়ে করে নিয়েছে। আমি ওকে আবার আমার লাইফে আসতে বলি, ও রাজি হয়নি। ও যে সবার সামনে আমাকে অপমান করে, সেই অপমানের বদলা নিতেই সেদিন আমি ইচ্ছে করে ওর অফিসে সবার সামনে ওকে অপমান করেছিলাম। আর সেই সময় আপনি আমাকে বিশ্বাস করেই সোহেলকে অবিশ্বাস করেছেন। সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে রিয়েলাইজ করলাম আমি ঠিক করিনি, কারণ ভুলটা আমার। আমি তো ওকে ছেড়ে গিয়েছিলাম, ও তো আমাকে ছেড়ে যায়নি। যা করেছি সেটা আমি করেছি, আর আমি ওকে শাস্তি দিয়েছি। মেয়েটার কথা শেষ হতে না হতেই মৌ মেয়েটার গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে, ছি, তুই এত নীচ একটা মেয়ে, আমি ভাবতেই পারছি না। তুই নিজে ভুল করে আমার ভালোবাসার মানুষকে ও আমাকে কষ্ট দিয়েছিস। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে ভুল বুঝে ছেড়ে এসেছি। আজ 3 বছর হয়ে গেল। আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে কতটা কষ্টে আছে আমি সেটা কখনো বুঝলাম না, শুধুমাত্র তোর জন্য। তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, স্টুপিড গার্ল। আম্মু সরি। আম্মু, আমি আমার সোহেলের কাছে যেতে চাই, আমাকে ওর কাছে নিয়ে চলো আম্মু, প্লিজ আম্মু। ওকে চল বাসায় যাই। আর নূর? দেখো আম্মু, আমার কোনো দোষ নেই। তোমার ছোট মেয়ে আমাকে দিব্যি দিয়েছিল, আমি যেন কাউকে কিছু না বলি। তাহলে আমি কি বলতাম বলো? হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না, বাসায় চল। আমার দাদু ভাই কোথায়? সালমা খান কথাটা বলতে বলতে তাদের সামনে মিহু ও সোনু এসে দাঁড়ায়। মিহুকে দেখে সালমা খান বলে, ওই বাচ্চা মেয়েটাকে? আম্মু, ও তোমার আরেক দিদি ভাই, ওর নাম মিহুর। সালমা খান কথাটা শুনে খুশি হয়ে বলে, কি সত্যি ও আমার একটা দিদি ভাই? হ্যাঁ আম্মু। দিদি ভাই আমার কাছে আসো। সালমা খানের কথা শুনে মিহু তার মায়ের দিকে তাকায়। তখন মৌ মিহুকে কাছে টেনে বলে, মিহু তুই ওনার কাছে যা, উনি তোর দিদুন হয়। সত্যি বলছো আম্মু? উনি আমার দিদুন? হ্যাঁ আম্মু, এখন যাও দিদুনের কাছে। কথাটা শুনে মিহু দৌড়ে গিয়ে সালমা খানের কোলে উঠে যায় আর তার গলা জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি আমার দিদুন হও? হ্যাঁ দিদি ভাই, এখন চলো আমরা আমাদের বাসায় ফিরে যাই। আম্মু, মিষ্টিকে নিয়ে আসছি। আমার মিষ্টি দিদি ভাই কোথায়? মিষ্টি স্কুলে আছে। আনিকা, নূর ও সালমা খান মিষ্টি স্কুলে গিয়ে মিষ্টিকে নিয়ে আসে। মিষ্টি স্কুলের বাইরে এসে তার দিদুনকে দেখে আনন্দে জড়িয়ে বলে, দিদুন তুমি এখানে? হ্যাঁ, তুই তো আমাদের ভুলে গেছিস। না দিদুন, আমি তোমাকে ভুলিনি। আসলে আম্মুর জন্য আম্মু যেতে দেয়নি। হ্যাঁ, ও তো আমাদের। আম্মু প্লিজ আবার শুরু করো না। হয়েছে, এখন চল। প্রায় 1 ঘন্টা পর সালমা ও বাকিরা বাসায় আসে। মৌ বাসার চৌকাঠে পা দিতেই মনের মধ্যে কেমন একটা ফিলিংস আসে। ওইদিকে রুমের মধ্যে সোহেল কাজ করছিল, সেও হঠাৎ কিছু একটা ফিল করে। সেই ফিল অনুভব করে মনে মনে বলে, এটা কি হচ্ছে আমার মধ্যে? মনে হচ্ছে মৌ আমার কাছে আছে। মৌকে এসছে, একবার গিয়ে দেখবো। বলেই এক দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতে সামনে মৌকে দেখে দাঁড়িয়ে যায়। মৌ সামনে সোহেলকে দেখে কান্না করে দেয়। ওদের একা রেখে সালমা ও বাকিরা সেখান থেকে চলে যায়। সোহেল মৌয়ের কাছে আসতে চেয়েও আসতে পারছে না। তখন মৌ তার সামনে গিয়ে সোহেলকে জড়িয়ে ধরে। প্রায় 2 মিনিট পর সোহেল মৌকে নিজের থেকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। তখন মৌ কান্না করে বলে, জান, আমার দিকে তাকাও। সেই দিন তোমার কথা না শুনে
আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি ওই মেয়েটাকে সেদিন বিশ্বাস করেছিলাম। জান, তুমি কি পারো না একবার আমাকে ক্ষমা করে দিতে? সোহেল চুপচাপ দাঁড়িয়ে মৌয়ের কথা শুনছে, কোনো রিয়াক্ট করে না। মৌ বাধ্য হয়ে আবারও বলে, তুমি তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে, এরপরও যদি আমাকে ক্ষমা করতে না পারো তবে আজ আমি আবার ফিরে যাব, আর কখনো ফিরে আসবো না। বলেই মৌ চলে যেতে নিলে সোহেল মৌয়ের হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নেয়। তখন মৌ তাল সামলাতে না পেরে সোহেলের বাহুতে আবদ্ধ হয়। সোহেল মৌকে জড়িয়ে ধরে বলে, এত বছর পর ফিরে এসে আবার আমাকে ছেড়ে যেতে চাইছো? তুমি জানো না তুমি ছেড়ে আমি কেমন থাকবো? আমি কি তোমার উপর অভিমান করতে পারি না? সরি চকলেট বয়, আই লাভ ইউ মা। হচ্ছে, আর নাটক করতে হবে না। আই লাভ ইউ টু মাই লাভ। মৌ কান্না করছে তা দেখে সোহেল তাকে বুকের মধ্যে চাপটে ধরে বলে, এই পাগলে কান্না করছে কেন? তুমি জানো না তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না, আর কেতো না। এবার তো আমরা ঠিক আছে, এত বছর পর আবার আমরা এক হলাম, এটা আমাদের জন্য অনেক। জান, তোমাকে আরেকটা কথা বলতে চাই। কি কথা চান? তুমি তোমার প্রিন্সদের সঙ্গে দেখা করতে চাও না? চাই তো, আমি আমার প্রিন্সেস মিষ্টির। কথাটা বলতে গিয়ে আটকে যায়, আর একটু থেমে বলে, প্রিন্সেসদের মানে কার কথা বলতে চাইছ? আমাদের তো একটা মেয়ে মিষ্টি, তাহলে প্রিন্সেসদের বললে কেন? মৌ সোহেলকে বলে, আমাদের ছোট্ট মেয়ে মিহুর কথা বলছি। যেদিন আমি এই বাসা থেকে গিয়েছিলাম সেই দিনই জানতে পারি আমি মা হতে যাচ্ছি। সেই দিন আমার খুব কষ্ট হচ্ছিল জানো। কেন? কথাটা জানার পর তো আনন্দ হওয়ার কথা, তবে কষ্ট হচ্ছিল কেন? কি করে আনন্দ পেতাম? ওই বাচ্চার মুখে আব্বু ডাকতো, তুমি শুনতে চেয়েছিলে। সেই দিন যখন আমি জানলাম আমি মা হব, কিন্তু তুমি আব্বু ডাক শুনতে পেলে না, তুমি তোমার মেয়ে ছোটবেলাতে দেখতে পেলে না। সমস্যা নেই জান, এখনও তো তেমন বড় হয়নি, এখন ওর সঙ্গে আমি ছোটো ছোটো মুহূর্তে এনজয় করতে পারবো। সব তো শুনছি, বাট আমার প্রিন্সেসগুলো কোথায়? আমি এখানে বাপু। সোহেলের কথা শেষ হওয়ার আগে মিহু পেছন থেকে কথাটা বলে ওঠে। একটা বাচ্চার গলার আওয়াজ পেয়ে সোহেল পেছনে তাকায়। পেছনে ফিরে মিহুকে দেখে অবাক। মিহুও সোহেলকে দেখে অবাক হয়ে যায়। মিহু সোহেলকে বলে, আঙ্কেল, না মানে তুমি আমার বাপু? মিহুরও সোহেলের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মৌ সোহেল ও মিহুকে উদ্দেশ্য করেই বলে, তোমরা একে অপরকে চিনো? হ্যাঁ আঙ্কেল, না মানে বাপুর সঙ্গে আজ সকালেই দেখা হয়েছিল। কি? কখন কিভাবে দেখা হলো তোদের? আমাকে আগে বলিসনি তো। আজ সকালে যখন তুমি আপুকে স্কুলে দিতে গিয়েছিলে তখন বাপু আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। কি অ্যাক্সিডেন্ট? মানে কি? কখন কিভাবে হলো? তুই আমাকে আগে বলিসনি কেন? সোহেল, তুমি ওকে বাঁচিয়েছ? হ্যাঁ, ওই সকালে আমি অফিস যাচ্ছিলাম, হঠাৎ দেখে একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে, সামনে গাড়ি আসছিল, তাই আমি গাড়ি থেকে নেমে মিহুকে বাঁচে। সেখানে আমার মেয়ের সঙ্গে দেখা হয়, কিন্তু তখন তো আমি জানতাম না এই ছোট্ট কিউট বাচ্চাটা আমার প্রিন্সেস। এবার মিষ্টি মন খারাপ করে অভিমানের সুরে বলে, হ্যাঁ, পাপাই এখন বনুকে পেয়ে আমাকে ভুলে গেছে। পাপাই আমার দিকে দেখছে না, আমার খোঁজও করছে না। মিষ্টির অভিমানী কথা শুনে সজল আদুরে গলায় মিষ্টিকে জড়িয়ে ধরে বলে, আলে আলে আমার মিষ্টি সোনা আলাপ করেছে? কে বলেছে? আমি আমার মিষ্টি সোনাকে খুব মিস করেছে। সেটা কি আমার মিষ্টি সোনা জানে? জানে পাপাই, মিষ্টি ও তার পাপাইকে খুব মিস করেছে। আই লাভ ইউ পাপাই। আই লাভ ইউ টু মামনি। আই লাভ ইউ 3 বাপু। আই লাভ ইউ ফর অল। কথাটা বলতেই সবাই একসঙ্গে হেসে দেয়। এমন সময় শুভম বাসায় আসে। শুভম বাসায় এসে সবাইকে দেখে অবাক। শুভম মৌকে বলে, মৌ, তুই ফিরে এসেছিস? তুই কোথায় চলে গিয়েছিলি এত বছর? ভাইয়া সরি, তোমাদের সবাইকে ছেড়ে চলে গিয়ে ভুল করেছিলাম। ইটস ওকে, তুই যে ফিরে এসেছিস এটাই শান্তি। শুভম সব শুনে মিহুকে কুলে নিয়ে আদর করে। ওইদিকে মৌয়ের আম্মু মিথিলা খবর পেয়ে দেখা করতে আসে। সবাই অভিমান করে। মৌ সবার কাছে ক্ষমা চায়। তারপর মিথিলাকে বলে, বোন, তোর সংসার লাইফ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আপু। অনেক কথা হলো, এবার রুমে যা। হ্যাঁ আপি, যাচ্ছি।
মৌ রুমের দিকে যায়, বাকিরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সোনু, মিহু ও মিষ্টি খেলা করে। সোহেল মৌয়ের কাছে যায়। মৌ রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সোহেল পেছন থেকে মৌয়ের কোমর জড়িয়ে ধরে। মৌ সোহেলের স্পর্শ বুঝতে পেরে মৌ আরও নিজের মধ্যে জড়িয়ে নেয়। সোহেল বলে, একটা প্রশ্ন করবো চকো? বলো, কি প্রশ্ন? আমাকে ছেড়ে তুমি ভালো ছিলে? না জান, আমি এই 3 বছরে এমন কোনো দিন যায়নি যেদিন তোমাকে মনে করিনি। প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করেছি জান। কথাটা বলছে এমন সময় সোহেল মৌকে নিজের দিকে ঘুরিয়ে মৌয়ের ঠোঁট নিজের মুখের মধ্যে ভরে নেয়। আচানক এমন কিছু হবে মৌ সেটা ভাবতেই পারেনি। মৌ রিয়েলাইজ করতে সেও সোহেলের পরশে সাড়া দেয় এবং এক গভীর চুম্বনে লিপ্ত হয়ে যায়। তখন মৌ বলে, জান, এটা কি করছো? আমাকে ছাড়ো, আমার লজ্জা করছে। আজ 3 বছর পর তোমাকে পেয়েছি, আজ তো তোমাকে এত সহজে ছাড়বো না। কথাটা শুনে মৌ লজ্জায় সোহেলের বুকে মুখ গুজে দেয়। তখন সোহেলও তার ভালোবাসা দিয়ে মৌকে জড়িয়ে ধরে। ওরা এভাবেই ভালোবেসে একে অপরের পাশে থাকুক, এই দোয়াই করি।